করার জন্য, আমি খুব ছোটভাবেই বিষয়টাকে বলছি, যে পাণ্ডবদের খাণ্ডবপ্রস্থ থেকে বিতাড়িত করার জন্য তাদের যে মামা শকুনির পরামর্শ নিয়ে, মাতুল শকুনির পরামর্শ নিয়ে সেখানে কিন্তু একটি পাশা খেলার আয়োজন করা হয়। বলা হয় যেটা কপট পাশা খেলা, অত্যন্ত ছল চাতুরির সাহায্য নিয়ে এখানে পাশা খেলায় যুধিষ্ঠিরকে আমন্ত্রণ করা হয়, পাণ্ডবদের আমন্ত্রণ করা হয়। এবং এই খেলার শর্ত এটাই ছিল যে যে এই খেলাতে হারবে তাদের 12 বছরের বনবাস এবং তাদের 1 বছরের অজ্ঞাতবাস হবে। এবং দেখা যায় যে ছল চাতুরির সাহায্য নিয়ে এবং তাদের মামা শকুনের সাহায্য নিয়ে এখানে দেখা যায় এই পাশা খেলায় পাণ্ডবরা কিন্তু পরাজিত হয়। খেলার শর্ত অনুযায়ী, খেলার নিয়মানুযায়ী তাদেরকে কিন্তু শেষ অবধি 12 বছরের বনবাস এবং 1 বছরের যে অজ্ঞাতবাস, সেই অজ্ঞাতবাসে তাদের যেতে হয়। দ্রৌপদী সহকারে তারা অজ্ঞাতবাসে যান। 13 বছর অতিক্রান্ত হওয়ার পর যখন তারা পাণ্ডবরা যখন আবার ফিরে আসেন, রাজ্যে ফিরে আসেন, তখন এটা দেখা যায় যে দুর্যোধন কিন্তু তাদের কোনোভাবেই রাজ্যে প্রত্যার্পণ করতে দিতে চাননি। এবং অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে যে দুর্যোধন এটা বলেছেন সেখানে যে বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, অর্থাৎ একটা সূচের কণাতে যেটুকু জমি বা যেটুকু ভূমি ওঠে তারও একটা অংশ পাণ্ডবরা পাবে না। পাণ্ডবদের যদি রাজ্যে ফিরে আসতে হয়, রাজ্যকে যদি পুনরায় অধিকার করতে হয়, তাহলে কিন্তু তাদের যুদ্ধে জয়লাভ করে তবেই কিন্তু তাদেরকে এই জায়গাটায় ফেরত আসতে হবে, খাণ্ডবপ্রস্থে ফেরত আসতে হবে। এখানে শুরু হলো অধর্মের বিরুদ্ধে ধর্মের লড়াই। এবং এই লড়াইকেই কৌরবদের এবং পাণ্ডবদের এই লড়াইকেই আমরা কুরুক্ষেত্র যুদ্ধ হিসেবে আমরা জানি। এবং কুরুক্ষেত্র যুদ্ধ থেকেই শুরু হয় ভগবদ গীতার এই যে প্রেক্ষাপট। আমরা হয়তো অনেকেই ভগবদ গীতার এথিক্স পড়ি, আমি প্রেক্ষাপটটা একটুখানি আলোচনা করলাম, তার কারণই এটা যে প্রেক্ষাপটটা যদি আমরা না জানি, আমরা সম্যকভাবে কিন্তু ভগবদ গীতার যে এথিক্স, যে অধর্মের বিরুদ্ধে ধর্মের যে যুদ্ধ বা ধর্মের যে জয়, সেটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না। এটা তো গেল ভগবদ গীতার প্রেক্ষাপট, শুরু হলো যুদ্ধ, শুরু হলো কুরুক্ষেত্র যুদ্ধ, শুরু হলো কৌরবদের এবং পাণ্ডবদের মধ্যে অধর্মের সাথে ধর্মের যে যুদ্ধ, সেটা শুরু হলো। এই ক্ষেত্রে দেখা গেল ধৃতরাষ্ট্র তিনি তো জন্মান্ধ, তার পক্ষে তো যুদ্ধে কি হচ্ছে তার প্রতিদিনের আপডেট নেওয়া ধৃতরাষ্ট্রের পক্ষে তো যুদ্ধক্ষেত্রে গিয়ে সেটা কখনোই সম্ভব নয়। কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফল জানতে তিনি ভীষণভাবে আগ্রহী হন। এবং সেখানে দেখা যায় যে ব্যাসদেব ধৃতরাষ্ট্রের কাছে এসে তাকে বর দিতে চান, তাকে দিব্যচক্ষু প্রদান করতে চান। ধৃতরাষ্ট্র এই দিব্যচক্ষু গ্রহণ করতে তিনি অস্বীকার করেন, কারণ তিনি এটা মনে করেন যে এখানে যেই জিতবে তার অপোনেন্ট যারা রয়েছেন, যারা শত্রু যারা রয়েছেন, সবাই তো আমার আত্মীয়, সবাই তো আমার কুলের মধ্যেই পড়ে, যে কেউ চোখের সামনে তার মারা যাবে এটা তিনি সহ্য করতে পারবেন না। সুতরাং সেখানে ধৃতরাষ্ট্র কিন্তু ব্যাসদেবের যে বর, যে দিব্যচক্ষু তিনি দান করতে চেয়েছিলেন ধৃতরাষ্ট্রকে, তিনি তা নিতে কিন্তু অস্বীকার করেন। কিন্তু যুদ্ধের যে ফলাফল এইটা জানার প্রতিও কিন্তু ধৃতরাষ্ট্রের প্রবল আগ্রহ ছিল। এবং এই ক্ষেত্রে তখন এটা দেখা যায় যে ধৃতরাষ্ট্রের এই অভিলাষ বা ধৃতরাষ্ট্রের এই ইচ্ছা পূরণ করার জন্য ধৃতরাষ্ট্রের যে মন্ত্রী ছিলেন রাজ অমাত্য, তিনি হলেন সঞ্জয়, সঞ্জয়কে এই দিব্যচক্ষু প্রদান করা হলো, সঞ্জয়কে এই দিব্য দৃষ্টি প্রদান করা হলো। এমন দিব্য দৃষ্টি সঞ্জয়কে প্রদান করা হলো যে রাজভবনে অবস্থান করেও, রাজ দরবারে উপস্থিত থেকেও সঞ্জয় কিন্তু তার দিব্য দৃষ্টির দ্বারা যুদ্ধের সমস্ত বৃত্তান্ত তিনি প্রত্যক্ষ করে তিনি কিন্তু ধৃতরাষ্ট্রের কাছে তা বর্ণনা করতে পারবেন। এই দিব্য দৃষ্টি ধৃতরাষ্ট্রকে না প্রদান করে সেক্ষেত্রে সঞ্জয়কে, ধৃতরাষ্ট্রের মন্ত্রী সঞ্জয়কে সেই দিব্য দৃষ্টি প্রদান করা হলো।
প্রথম দিনে ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে কোনোভাবেই এই যুদ্ধের বর্ণনা গ্রহণ করার জন্য তিনি কিন্তু কোনো অনুরোধ জানাননি, যুদ্ধের বর্ণনা করার তিনি কোনো অনুরোধ জানাননি। কিন্তু প্রথম দিনের যে যুদ্ধ, কুরুক্ষেত্রের প্রথম দিনের যে যুদ্ধ, এই যুদ্ধ শেষ হবার পর সঞ্জয় যখন ধৃতরাষ্ট্রের কাছে ভীষ্মের যে পিতামহ ভীষ্মের যে সরসজ্জা, এই সরসজ্জার তিনি যখন উল্লেখ করেন, সেক্ষেত্রে পিতামহ ভীষ্মের এই সরসজ্জার খবর শুনে ধৃতরাষ্ট্র কিন্তু অত্যন্ত শোকার্ত হয়ে ওঠেন এবং সেই ক্ষেত্রে তিনি কিন্তু সঞ্জয়কে সমস্ত ধরনের যুদ্ধের যে বৃত্তান্ত, সেই বৃত্তান্ত বলার জন্য তিনি কিন্তু এখানে অনুরোধ করেন, যাতে সঞ্জয় তার দিব্য দৃষ্টির দ্বারা যুদ্ধের সমস্ত বৃত্তান্ত যেন তাকে বর্ণনা করেন। ধৃতরাষ্ট্র প্রশ্ন করেন এবং প্রত্যক্ষদর্শী সঞ্জয় এই যুদ্ধের বর্ণনা করেন। সুতরাং সমস্ত বর্ণনায় এই কুরুক্ষেত্র যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সমস্ত বর্ণনাই কিন্তু সঞ্জয়েরই উক্তি। এবং ভগবদ গীতার যে সূচনা, ভগবদ গীতার সূচনাও কিন্তু এইভাবেই হয়। ধৃতরাষ্ট্রের প্রশ্ন এবং ধৃতরাষ্ট্রের প্রশ্নের উত্তরে সঞ্জয় অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশগুলো শ্রীকৃষ্ণ অর্জুনকে দিচ্ছেন, এই সমস্ত গীতায় সমস্ত বক্তব্যই কিন্তু ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে এবং সমস্ত গীতার সমস্ত বাক্যই কিন্তু এই সঞ্জয় বাক্য। কারণ সঞ্জয় কিন্তু ধৃতরাষ্ট্রকে তার দিব্য দৃষ্টির দ্বারা শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিচ্ছেন, যুদ্ধের কিভাবে তাকে পথ চলতে হবে, কিভাবে তিনি যুদ্ধে জয়লাভ করতে পারবেন, যে পথ নির্দেশ করছেন, সেগুলো সবই কিন্তু ভগবদ গীতায় বর্ণিত হয়ে আছে এবং এই কারণেই ভগবদ গীতার সমস্ত বাক্যই হচ্ছে কিন্তু সঞ্জয় বাক্য। এইদিকে কুরুক্ষেত্র যুদ্ধ স্টার্ট হয়েছে এবং এই কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে তো যে প্রাক মুহূর্তে, যেখানে আমরা দেখতে পাই যে অর্জুনের সারথি হলেন সেখানে শ্রীকৃষ্ণ। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করছেন, তিনি তার প্রতিপক্ষ, তিনি যখন সামনে তাকাচ্ছেন যে কাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করছেন, এবং এখানে তিনি দেখছেন তার প্রতিপক্ষ শিবিরে যারা যারা রয়েছেন, তা পিতামহ ভীষ্ম রয়েছেন, তার গুরুদেব রয়েছেন, দ্রোণাচার্য রয়েছেন, তার বাকি গুরুজনেরা রয়েছে, তার সমস্ত যারা ভ্রাতারা রয়েছেন এবং তার সাথে সাথে যারা আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারা সবাই তার প্রতিপক্ষ হিসাবে যখন অর্জুন দেখছেন যুদ্ধক্ষেত্রে গিয়ে কিন্তু যুদ্ধ করার যে বাসনা, সেই বাসনা কিন্তু তিনি পরিত্যাগ করার সেখানে ইচ্ছা প্রকাশ করছেন এবং সেখানে তার হৃদয় দুর্বল হয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারছেন না কোনটা ঠিক কোনটা ভুল, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে তিনি কিভাবে যুদ্ধ করবেন। সেক্ষেত্রে তার মুখ শুকিয়ে আসছে, তার ঠোঁট শুকিয়ে আসছে, তার হাত পা কাঁপতে শুরু করেছে এবং তিনি বিষণ্ণ চিত্তে যে তার হাতেই তার আত্মীয় স্বজনদের মৃত্যু হবে, এই ভেবেই তিনি কিন্তু শঙ্কিত হয়ে গিয়ে তিনি যুদ্ধ পরিত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছেন। এবং যখন তিনি এই ইচ্ছা প্রকাশ করছেন, এই শোকাতুর অর্জুনকে ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ যে শিক্ষা দান করছেন, যে নীতি নৈতিকতা বা যে স্বধর্ম পালন করার কথা তিনি এখানে বলছেন, আজকের ক্লাসে আমরা কিন্তু সেই স্বধর্ম এবং সেই নিষ্কাম কর্ম নিয়েই আমরা কিন্তু এখানে আজকের ক্লাসে ডিসকাস করব। এই জন্য প্রথমেই যে পার্টে আমি যেটা তোমাদের বলেছিলাম, দ্য কনটেক্সট অফ দ্য ভগবদ গীতা, দ্য স্টোরি টেক্স প্লেস অন দ্য ব্যাটলফিল্ড অফ দ্য কুরুক্ষেত্র, অর্থাৎ কুরুক্ষেত্রের যে ব্যাটলফিল্ড বা যে যুদ্ধক্ষেত্র, সেখানেই কিন্তু ভগবদ গীতার যে স্টোরি, এটা কিন্তু এখানেই সূত্রপাত হয়, where the Pandavas and the Kauravas are about to engage in a great war, এবং সেখানেই কুরুক্ষেত্র যুদ্ধে শুরু হয়। As the war is about to begin, যখন এই যুদ্ধ শুরু হতে যাচ্ছে, এই যুদ্ধারম্ভের যে প্রাক মুহূর্তে অর্জুন is overcome with moral dilemma, অর্জুনের অনেক ধরনের মানে তার মনের মধ্যে অনেক ধরনের ডাইলেমা উপস্থিত হয় যে কোনটা করা উচিত হবে, কোনটা করা উচিত হবে না, কোয়েশ্চেনিং দ্য মরালিটি
of fighting against his kin, অর্থাৎ তার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে এই যে তিনি লড়াই করছেন, আত্মীয় স্বজনদের মৃত্যু তার যে হাতে হবে, হ্যাঁ, এটার নীতি নৈতিকতা নিয়ে তার মনের মধ্যে প্রশ্ন ছিল। এবং লর্ড কৃষ্ণা সেখানে প্রোভাইডস গাইডেন্স, অর্জুনকে তিনি গাইড করছেন, ডিসকাসিং ভেরিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ, এবং লাইফের ভেরিয়াস অ্যাসপেক্টস নিয়ে, ডিউটি নিয়ে, প্রত্যেকটা মানুষের রেসপন্সিবিলিটি, প্রত্যেকটা মানুষের ডিউটি, মরালিটি, নীতি নৈতিকতা এবং স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা সমস্ত নিয়ে শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে তিনি তার শিক্ষা দান করছেন ওই কুরুক্ষেত্র যুদ্ধের যে প্রাঙ্গণটা রয়েছে সেখানেই কিন্তু তিনি অর্জুনকে এই দিক দর্শন করাচ্ছেন। প্রথমেই এটা আলোচনা করব শ্রীকৃষ্ণের যে টিচিং, হ্যাঁ, অর্জুনকে তিনি যে শিক্ষা তিনি দান করেছিলেন। প্রথমেই যেটা বলবো, কৃষ্ণাস টিচিং অন ধর্ম। ধর্ম বলতে ভগবদ গীতায় কি বলা হয়েছে, ধর্ম পালন করার ব্যাপারে কি বলা হয়েছে। আমরা অন্যান্য ভারতীয় দর্শনের সমগ্র ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে ধর্ম শব্দটা বিভিন্ন অর্থে ভারতীয় দর্শনে ব্যবহার করা হয়েছে। ধর্ম ইজ আ ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন হিন্দু ফিলোসফি রিপ্রেজেন্টিং দ্য মরাল অর্ডার অফ দ্য ইউনিভার্স। এটা আমরা অলরেডি এটা দেখেছি যে বেদে কিন্তু ধর্ম বলতে এখানে ঋতকেই কিন্তু ধর্ম বলা হয়েছে, মরাল অর্ডার অফ দ্য ইউনিভার্স। এই যে ইউনিভার্স যে নীতি নৈতিকতার দ্বারা বা মরাল অর্ডারের দ্বারা পরিচালিত হচ্ছে তাকে ধর্ম বলা হয়েছে। ভগবদ গীতায় ধর্ম বলতে কিন্তু রেসপন্সিবিলিটি অর্থাৎ ডিউটি পালন করার কথা বলা হয়েছে। প্রত্যেকটা মানুষের তার গুণ অনুযায়ী এবং তার কর্ম অনুযায়ী তাকে ধর্ম পালনের কথা বলা হয়েছে। এই জন্য ধর্মের আর একটা অর্থ হচ্ছে কিন্তু ডিউটি, ফুলফিলিং ওয়ানস রেসপন্সিবিলিটিস অ্যান্ড অব্লিগেশনস টুয়ার্ডস ওয়ানসেলফ, ফ্যামিলি, সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট। অর্থাৎ প্রত্যেকটা মানুষের নিজের প্রতি যে রেসপন্সিবিলিটি, তার ফ্যামিলির প্রতি যে রেসপন্সিবিলিটি, সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিকতা এবং এনভায়রনমেন্ট, পরিবেশের প্রতি যে রেসপন্সিবিলিটি, সবটাই কিন্তু আমরা ভগবদ গীতার এথিক্যাল পার্টের মধ্যে আমরা এটা কিন্তু দেখতে পাই। এটা আমাদের ধর্ম, নিজের প্রতি দায়িত্ব পালন করা, নিজেকে ভালো রাখা, ফ্যামিলিকে ভালো রাখা, সোসাইটিকে ভালো রাখা এবং পরিবেশকে ভালো রাখা। এটা ধর্ম শব্দের একটা ব্যাপক অর্থের মধ্যে কিন্তু পড়ে। ধর্ম মানে কি? ধর্ম মানে রাইটাসনেস, অর্থাৎ লিভিং আ ভার্চুয়াস লাইফ, ধার্মিক জীবনযাপন করা, মোরাল প্রিন্সিপালস অনুযায়ী নীতি নৈতিকতার দ্বারা জীবনযাপন করা, নীতি নৈতিকতার মাধ্যমে জীবনযাপন করা, অ্যান্ড আপহোল্ডিং জাস্টিস প্রদান করা। হ্যাঁ, জাস্টিস মানে কি? যেটা ন্যায্য সেই কাজটা করা। আমরা এই বিষয়ে পরবর্তীকালে একটু বাদেই আলোচনা করব রাইটাসনেস। এবং ডিউটি কথাটার আরেকটা মিনিং হচ্ছে কিন্তু আমাদের মরালিটি, গাইডিং প্রিন্সিপাল ফর বিহেভিয়ার ইনক্লুডিং এথিক্স, ভ্যালুজ অ্যান্ড নর্মস। অর্থাৎ যে ভ্যালুজের মাধ্যমে আমরা পরিচালিত হই, যে নীতি নৈতিকতা, ভ্যালুজ, নর্মস, তাকেই কিন্তু এখানে তোমার মরালিটি বলা হয়েছে এবং তাকেই কিন্তু এখানে ডিউটি বলা হয়েছে। এবং ডিউটি হচ্ছে, এবং এখানে তোমার ধর্ম হচ্ছে কিন্তু আমাদের মরাল অর্ডার বা ন্যাচারাল অর্ডার, মেনটেনিং দ্য ন্যাচারাল ব্যালেন্স অ্যান্ড হারমোনি ইন দ্য ইউনিভার্স। অর্থাৎ আমরা যদি আমাদের প্রতি দায়িত্ব পালন করি, সঠিক ডিউটি পালন করি, ফ্যামিলির প্রতি পালন করি, সোসাইটির প্রতি পালন করি, এবং আমরা অ্যাটলিস্ট যদি আমরা আমাদের এনভায়রনমেন্টের প্রতি বা পরিবেশের প্রতি এই ডিউটি পালন করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের যে ন্যাচারাল অর্ডার, ন্যাচারাল যে ব্যালেন্স এবং হারমোনি ইউনিভার্সের, সেটা কিন্তু আমাদের বজায় থাকবে। তার মানে আমাদের প্রত্যেককেই অবশ্যই কিন্তু আমাদের ধর্ম পালন করতে হবে, আমাদের ডিউটি পালন করতে হবে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম পালন করার কথা বলেছেন, তিনি তার ডিউটি পালন করার কথা বলেছেন। আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে বিভিন্ন রকম ধর্মের কথা, আমি যদি এখানে ধর্মকে ডিউটি সেন্সেই ব্যবহার করি, যে কর্তব্য কর্ম পালন করার কথাই যদি এখানে বলা হয়, আমাদের ভারতীয় দর্শনে কিন্তু বিভিন্নভাবে ধর্ম পালন করার কথা বলা হয়েছে। প্রথমেই দুটো ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। আমরা হয়তো সকলেই এটা জানি, কারণ অন্যান্য সমস্ত ভারতীয় দর্শনে এইভাবেই কিন্তু ধর্ম পালন করার কথা বলা হয়। একটা হচ্ছে বর্ণ ধর্ম এবং আরেকটা হচ্ছে আশ্রম ধর্ম। হোয়াট ইজ কল্ড বর্ণ ধর্ম? বর্ণ ধর্ম বলতে কি বোঝায়? There are duties to the different caste or occupational classes of the society. আমাদের সোসাইটিতে বিভিন্ন কাস্ট আছে। আমরা জানি প্রাচীন ভারতবর্ষে, আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষকে 4টে কাস্টে ভাগ করা হয়েছিল, 4টে জাতিতে ভাগ করা হয়েছিল: ব্রাহ্মণ,
ক্ষত্রিয় এবং বৈশ্য শূদ্র। এবং এই যে মানে বর্ণ ধর্ম, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের গুণ এবং প্রত্যেকটা মানুষের কর্মের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। গুণ, গুণ কথাটার মানে আমরা সবাই এটা জানি যে সত্যগুণ, রজগুণ এবং তমগুণ আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে বা জাগতিক প্রত্যেকটা বস্তুর মধ্যে সত্যগুণ, রজগুণ এবং তমগুণ আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু এই তিনটে গুণের মাত্রা কখনোই কিন্তু সমান নয়। কারোর মধ্যে রজগুণ প্রবল, কারোর মধ্যে তমগুণ প্রবল, আবার কারোর মধ্যে সত্যগুণের প্রাধান্য কিন্তু দেখা যায়। এবং এই গুণ অনুযায়ী কিন্তু মানুষের চরিত্র, মানুষের যে সাইকিক্যাল যে অর্ডার, সেটা কিন্তু এই গুণের দ্বারাই নির্ধারিত হয় বলে আমাদের ভারতীয় দর্শনে বলা হয়েছে। এবং এই যে চারটে কাস্ট, এই চারটে কাস্টও কিন্তু এই গুণের দ্বারাই নির্ধারিত হয়। কারণ এটা বলা হয় যে ব্রাহ্মণদের মধ্যে সত্যগুণের মাত্রা প্রবল থাকে। এই জন্য যারা ব্রাহ্মণ, the brahmanas should learn and teach the Vedas, meditate on God and look after the spiritual welfare of the community. তার মানে ব্রাহ্মণদের কাজ কি হবে? ব্রাহ্মণদের মধ্যে সত্যগুণ প্রবল, ব্রাহ্মণরা বেদ পাঠ করবেন, লার্নিং, অধ্যাপনা, হ্যাঁ, তারা অধ্যাপনা করবেন, তারা গডের প্রতি তারা মেডিটেশন রাখবেন এবং সমাজের বা কমিউনিটির স্পিরিচুয়াল ওয়েলফেয়ারের দিকে তারা সর্বদাই কিন্তু ব্রাহ্মণরা লক্ষ্য রাখবেন। এটা ব্রাহ্মণদের ডিউটি, এটা ব্রাহ্মণদের রেসপন্সিবিলিটি। এবং সমাজের মানুষ হিসাবে ব্রাহ্মণদের এই দায়িত্ব কর্তব্য তাকে কিন্তু পালন করতে হবে। এবং এই দায়িত্ব কর্তব্য কিন্তু অবশ্যই তার গুণের দ্বারা নির্ধারিত, তার কর্মের দ্বারা নির্ধারিত। দ্য ক্ষত্রিয়স, ক্ষত্রিয়দের মধ্যে বলা হয় যে ক্ষত্রিয়দের মধ্যে রজগুণের প্রাধান্য অত্যন্ত বেশি থাকে, সত্যগুণের প্রাধান্য তো ব্রাহ্মণদের মধ্যে বেশি থাকে। রজগুণের প্রাধান্য ক্ষত্রিয়দের মধ্যে বেশি থাকার কারণে ক্ষত্রিয়রা কি করবেন? দ্য ক্ষত্রিয়াস শুড জয়েন দ্য আর্মি, তাকে আর্মি জয়েন করতে হবে, সে দেশের সুরক্ষার্থে কাজ করবেন, ফাইট জাস্ট ব্যাটেলস, ব্যাটেলসে তারা ফাইট করবেন, অধর্মের বিরুদ্ধে তারা যুদ্ধ করবেন, তারা লড়াই করবেন, অ্যান্ড প্রোটেক্ট দ্য কমিউনিটি ফর অ্যাগ্রেশন, ফ্রম অ্যাগ্রেশন, অর্থাৎ যে কোনো ধরনের বহিঃশত্রুর আক্রমণ থেকে বা যে কোনো ধরনের অ্যাগ্রেশনের হাত থেকে তারা তাদের কমিউনিটিকে তারা রক্ষা করবেন। এটা ক্ষত্রিয়ের কাজ, যেটা তাদের রজগুণের দ্বারাই কিন্তু তাদের এই দায়িত্ব, তাদের এই কর্তব্য সুনির্দিষ্ট করা হয়েছে। সুতরাং যে কোনো পরিস্থিতি ভেদে ক্ষত্রিয়কে কিন্তু অবশ্যই তার কর্তব্য কর্ম পালন করতে হবে। এক্ষেত্রে ব্রাহ্মণরা যদি ক্ষত্রিয়ের কাজ করতে এগিয়ে আসেন বা ক্ষত্রিয়রা যদি ব্রাহ্মণের দায়িত্ব পালন করতে এগিয়ে আসেন, সেটাই হয়ে যায় কিন্তু অধর্ম। সেটা কিন্তু কখনো করা যায় না, যেটা আমি পরে আলোচনা করছি। দ্য বৈশ্যস, যারা বৈশ্য আছেন তারা কি করবেন? বৈশ্যদের দায়িত্ব কি? শুড টেন্ড ক্যাটল অ্যান্ড দ্য ক্যারি অন ট্রেড, এগ্রিকালচার অ্যান্ড কমার্স, অর্থাৎ তারা দেশের যে ব্যবসা বাণিজ্য, দেশের যে টাকা পয়সা, সয় সম্পত্তি, কমার্স, এগ্রিকালচার, এবং তাকে কিন্তু দেখাশোনার সমগ্র যে দায়িত্ব সেটা বৈশ্যদের হাতে থাকবে। এবং যারা শূদ্র, যারা সবচেয়ে নিচের শ্রেণীর মধ্যে পড়েন, যারা শূদ্র শ্রেণীর মধ্যে পড়েন, দ্য শূদ্রস শুড সার্ভ দ্য হায়ার কাস্ট, এবং শূদ্ররা সেখানে, শূদ্রদের কাজও সেখানে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কোনো কাজই কিন্তু এখানে ছোট নয়। ব্রাহ্মণদের কাজই যে বড়, ক্ষত্রিয়ের কাজ যে তার থেকে নিচু মানের, বৈশ্যের কাজ যে নিচু মানের, বা শূদ্রের কাজ যে সবার থেকে নিচু মানের, এটা কিন্তু কখনোই বলা হয়নি ভারতীয় দর্শনে। ভারতীয় দর্শনে প্রত্যেকের কাজকে আলাদা আলাদা সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ সাপোজ ধরো যারা অধ্যাপনা করছেন তারাই অনেক ভালো কাজ করছেন, এবং যারা প্রত্যেকদিন সকালবেলা সমাজকে পরিচ্ছন্ন রাখার জন্য প্রতিদিন সকালবেলা যারা রাস্তাকে পরিচ্ছন্ন করার কাজ করছেন বা রাস্তাকে ঝাড় দিচ্ছেন, যারা পরিচ্ছন্ন করার কাজ করছেন, তাদের কাজই ছোট কাজ কখনো নয়। সব কাজই কিন্তু সমান। কিন্তু হ্যাঁ, সব কাজ সবার জন্য নয়। যে কাজটা যার জন্য, সে যদি তার নিজের কাজটা প্রপারলি যদি পালন করে, তার দায়িত্ব, তার কর্তব্য সে যদি পালন করে, ব্রাহ্মণ যদি ব্রাহ্মণের দায়িত্ব পালন করে, ক্ষত্রিয় যদি ক্ষত্রিয়ের দায়িত্ব পালন করে, বৈশ্য যদি বৈশ্যের দায়িত্ব পালন করে, এবং শূদ্রের যে দায়িত্ব তার জন্য সুনির্দিষ্ট করা আছে সেই দায়িত্ব যদি পালন করে, সমাজের আমরা প্রত্যেকেই যদি সঠিক দায়িত্ব, আমাদের নিজেদের যে দায়িত্ব, আমার অধ্যাপনা করা দায়িত্ব, আমি যদি সঠিকভাবে স্টুডেন্টসদের না পড়াই, না জানাই, তার বদলে যদি আমি পড়ানোর বদলে আমি যদি অন্য কাজে লিপ্ত হয়ে যাই, সেটা আমার কাছে অধর্মের সমান।
হ্যাঁ, যেটা নিয়ে আলোচনা করছি। এবং এটাকেই কিন্তু বলা হয়েছে ভারতীয় দর্শনে, এটাকেই বলা হয়েছে কিন্তু তোমার বর্ণ ধর্ম। এবং এই বর্ণ ধর্ম ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তাদের প্রত্যেকের যে সুনির্দিষ্ট ধর্ম বা তাদের সুনির্দিষ্ট ডিউটি আলোচনা করা হয়েছে। এবং ভারতীয় দর্শনে আরেকভাবেও কিন্তু এই ধর্মের শ্রেণীবিভাগ করা হয়েছে বা তাদের ডিউটি রেসপন্সিবিলিটিকে আলাদা করা হয়েছে, এবং তাকে কিন্তু বলা হয় আশ্রম ধর্ম। আশ্রম ধর্ম কথাটার মানে কি, দেয়ার আর ডিউটিস রিলেটিং টু দ্য ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ। তো একটা মানুষের জীবনে 4 রকম স্টেজ থাকে, এক একটা স্টেজে সে এক এক রকম ডিউটি, এক এক ধরনের রেসপন্সিবিলিটি সে পালন করবে। অন্য স্টেজের ডিউটি বা রেসপন্সিবিলিটি সে কিন্তু পালন করবে না। এটাই কিন্তু ভারতীয় দর্শন সহকারে সমস্ত ভগবদ গীতাতেও কিন্তু এটা শ্রীকৃষ্ণ এটা জানাচ্ছেন। এবং এখানে আশ্রম ধর্ম বলতে এটা বলা হচ্ছে ডিফারেন্ট স্টেজেস অফ লাইফ, তার ডিউটি। আমাদের প্রত্যেকটা মানুষের এই 4টে স্টেজের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে কিন্তু পেরোতে হয়। এবং এই 4টে স্টেজ কি? এই 4টে স্টেজ হলো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। দেখো, স্টুডেন্টস লাইফ, ব্রহ্মচারী পিরিয়ড। ব্রহ্মচারী পিরিয়ড বা আমাদের আগে আগে কি হতো, ছাত্রছাত্রীরা গুরুগৃহে গিয়ে তারা সেখানে পড়াশোনা করত। এখন তো এই ট্র্যাডিশনটা উঠে গেছে, এই ট্র্যাডিশন তো আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় আর নেই। অনেকেই হোস্টেলে গিয়ে পড়াশোনা করেন, আবার অনেক ছাত্রছাত্রীরা কিন্তু বাড়িতে থেকেই তারা স্টুডেন্টস লাইফ লিড করে। এবং স্টুডেন্টস লাইফে তাদের দায়িত্ব এবং তাদের কর্তব্য কি? স্টুডেন্টস লাইফে তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কিন্তু প্রপারলি পড়াশোনা করা, গুরুকে রেসপেক্ট করা, টিচারকে রেসপেক্ট করা, হ্যাঁ, পিওরিটি, শুদ্ধতা, ক্লিনলিনেস, স্টাডি অফ দ্য বেদাস। তখনকার দিনের ছাত্রছাত্রীরা কি করতো, তারা গুরুগৃহে গিয়ে তারা বেদ, উপনিষদ, ভগবদ গীতা, তার সাথে সাথে আরো যে ধর্মীয় গ্রন্থগুলো আছে সেই ধর্মীয় গ্রন্থগুলো তারা গুরুগৃহে পাঠ করত। কারণ এই ধর্মীয় গ্রন্থগুলো পাঠ করার মাধ্যমে যে ভ্যালুসগুলো, যে মূল্যবোধগুলো তাদের মধ্যে অ্যাড হতো, সেই মূল্যবোধের মাধ্যমে সে কিন্তু তার সারাটা জীবন তাদের পথ চলতে কোনো ধরনের কোনো অসুবিধা হতো না। দেখো, এখনো কিন্তু আমাদের, আজকে ম্যাডাম বললেন ভ্যালু অ্যাডেড কোর্স। কেন এই কোর্সটাকে তোমাদের সমস্ত কিছুর মধ্যে ইনক্লুড করা হয়েছে? কারণ সেইটাই তোমার মধ্যে কোনো না কোনো, আজকের ক্লাসটা হয়তো তোমার মধ্যে কোনো না কোনো ভ্যালু বা মূল্যবোধ ক্রিয়েট করবে, যে মূল্যবোধের মাধ্যমে হয়তো বা ভবিষ্যতে যে কোনো কঠিন পরিস্থিতি বা তোমার মধ্যে যদি কোনো ধরনের মরাল ডাইলেমা উপস্থিত হয়, যে কোনো পরিস্থিতিতে তোমার পথ চলতে কিন্তু কোনো অসুবিধা হবে না, যদি আমরা এই বিষয়গুলোকে ভালো করে জেনে নিই। হ্যাঁ, এইবার এখানে বলছে স্টুডেন্টস লাইফে কাজ কি? আমাদের স্টুডেন্টস লাইফের কাজ পড়াশোনা করা, হ্যাঁ, টিচারকে রেসপেক্ট করা, টিচারকে সম্মান করা, হ্যাঁ, স্টাডি অফ দ্য বেদাস, এটা ব্রহ্মচারী পিরিয়ডের কাজ। তারপরে দেখা যায় দ্য হাউস হোল্ডার্স, অর্থাৎ এই ব্রহ্মচারী যে পিরিয়ড, ব্রহ্মচর্য যে পিরিয়ড, এই ব্রহ্মচর্য পিরিয়ড পার করে যাওয়ার পর, 20 বছর বয়সের পর বা ব্রহ্মচর্য পিরিয়ড পার করে যাওয়ার পর তারা সবাই গার্হস্থ জীবনে প্রবেশ করবেন। তারা তার মা বাবার প্রতি তার রেসপন্সিবিলিটি, তার মা বাবার প্রতি দায়িত্ব, তারা তো ব্রহ্মচর্য পিরিয়ডে মা বাবার প্রতি দায়িত্ব পালন করতে পারতেন না। গার্হস্থ পিরিয়ডে অবশ্যই কিন্তু সেই ছেলে বা মেয়েরা তারা গার্হস্থ জীবনে তার পিতামাতার প্রতি তারা দায়িত্ব পালন করবেন, তারা সাংসারিক জীবনযাপন করবেন, হ্যাঁ, তার পুত্র কন্যা কোনো কিছু একটা হবে, দ্য হাউস হোল্ডার শুড ম্যারি। এই সময় তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হবেন। কোনো কেউই কিন্তু 10 বছর বয়সে বিবাহ সূত্রে আবদ্ধ হবেন না, বা 10 বছর বয়সে কেউ কিন্তু টাকা ইনকাম করতে যাবেন না। ব্রহ্মচারী পিরিয়ড, যখন তোমার পড়াশুনো করার কথা, তখন যদি তুমি প্রপারলি পড়াশুনো না করে, যদি আজকালকার দিনের ভাষায় আমি যদি বলি, তুমি টাকা ইনকাম করতে চাও, তুমি রিল বানাতে চাও, এটা তো তোমার কাজ নয়। এই পিরিয়ডে তোমার কাজ তো পড়াশোনা করা, ব্রহ্মচর্য পিরিয়ড। গার্হস্থ পিরিয়ডে তুমি যখন প্রবেশ করবে, তখন তোমার কাজ কি? দ্য হাউস হোল্ডার শুড ম্যারি অ্যান্ড লিড অ্যান অনেস্ট লাইফ। সে সৎ জীবনযাপন করবে, সৎ জীবনযাপন, সৎ জীবিকা। তার মাধ্যমে কি হবে? তার নিজের ভালো হবে, তার ফ্যামিলির ভালো হবে, এবং সমাজেরও কিন্তু কিছু ভালো হবে। সুতরাং দ্য হাউস হোল্ডার শুড ম্যারি অ্যান্ড লিড অ্যান অনেস্ট লাইফ ফর দেয়ার ওন গুড অ্যান্ড সোশ্যাল গুড। এটা তার গার্হস্থ জীবন বা সাংসারিক জীবন। কিন্তু একটা বয়সের পর ছেলে মেয়েকেও তো সংসারের দায়িত্ব ছেড়ে দিতে হয়। সবকিছুই তো আমরা জানি যে প্রকৃতির নিয়মে সবকিছুই আমাদের ছাড়তে জানতে হয়। বানপ্রস্থ পিরিয়ডে কিন্তু
সেই বাবা মারা যারা গার্হস্থ্য পিরিয়ডে সুন্দরভাবে সাংসারিক জীবনযাপন করলেন, দে শুড রিটায়ার। এই সময় কিন্তু তাদের রিটায়ার করার সময়, এবং তাদের সন্তান সন্ততিকে কিন্তু গার্হস্থ্য জীবনটা বুঝিয়ে দেওয়ার সময়। দেন দে শুড রিটায়ার টু আ ফরেস্ট আফটার অ্যাবাউট 50 ইয়ার্স। তখন যার 50 থেকে 55 বছর যখন তার বয়স হবে, সে ধীরে 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 কিন্তু সাংসারিক জীবন থেকে তিনি কিন্তু রিটায়ার করবেন, এবং শেষ অবধি তিনি কিন্তু ভগবানের প্রতি বা দেবতাদের প্রতি মেডিটেশন, দেবতাদের প্রতি যে প্রেয়ারের মাধ্যমেই তিনি বাকিটা জীবন নির্বাহ করার কথা বানপ্রস্থ পিরিয়ডে বলা হয়েছে। তার মানে আফটার 50 ইয়ার্স সেইখান থেকে কিন্তু আমাদের বানপ্রস্থ জীবন শুরু হয়। একটা সময় কিন্তু সবকিছুই ছাড়তে হয়, এবং সংসারটাও কিন্তু তখন সন্তানদের হাতেই তখন ছেড়ে দিয়ে নিজেকে কিন্তু সেখান থেকে সরিয়ে নিয়ে ভগবানের যে তপস্যা, মেডিটেশন বলো, প্রেয়ার বলো, তার মাধ্যমে জীবন নির্বাহ করতে হয়। এবং একটা টাইমে এইভাবে অভ্যস্ত হয়ে যাওয়ার পর, মেডিটেশন এবং প্রেয়ারে অভ্যস্ত হয়ে যাওয়ার পর, দেন দে শুড লিড দ্য লাইফ অফ আ রিকালস অফ আ অর আ ওয়ান্ডারিং মঙ্ক। এবং লাস্ট অব্দি কিন্তু সংসার পুরোটাই ছেড়ে বেরিয়ে এসে পুরোপুরি সন্ন্যাস ধর্ম পালন করার কথা এই লাস্ট পিরিয়ডে কিন্তু বা লাস্ট স্টেজে কিন্তু বলা হয়েছে। তার মানে প্রত্যেকটা মানুষের জীবনে তোমরা খেয়াল করে দেখো যে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এই 4টে পর্যায় আছে, 4টে স্টেজ আছে। ব্রহ্মচর্য পিরিয়ডে আমরা পড়াশোনা করব, গার্হস্থ্য পিরিয়ডে অবশ্যই আমরা সংসার ধর্ম পালন করব, বানপ্রস্থ পিরিয়ডে আমরা অবশ্যই আমার যে যারা সন্তান সন্ততি তাদের হাতে সংসারের দায়িত্ব দিয়ে ধীরে 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 আমাদেরকে কিন্তু সংসারটাকে ছাড়তে জানতে হয়, এবং লাস্ট অব্দি কিন্তু আমাদের সন্ন্যাস যে লাইফ সেটাকে পালন করার কথা এখানে বলা হয়েছে। তার মানে সকল ভারতীয় দর্শনে ইনক্লুডিং মনু সংহিতা থেকে শুরু করে সমস্ত জায়গায় প্রত্যেকটা মানুষকে এই নির্দেশ দেওয়া হয়েছে। মহাকাব্য, এই যে ধর্মীয় গ্রন্থগুলো রয়েছে বা ধর্মগ্রন্থ রয়েছে, এই ধর্মগ্রন্থে কিন্তু এই নির্দেশগুলো দেওয়া হয় যে প্রত্যেকটা মানুষ তার জীবনে কিন্তু তার যে বর্ণ ধর্ম এবং তার যে আশ্রম ধর্ম, এই ধর্মগুলোই তারা কিন্তু পালন করবেন। এই নির্দেশ কিন্তু আমাদের ভারতীয় দর্শন সহকারে ভগবদ গীতাতেও কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষাই তিনি কিন্তু দিচ্ছেন। এইবার আমরা যদি এই যে আমি একটু আগেই বললাম যে কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভেই অর্জুন অস্ত্র না ধরতে ধরতেই, অর্জুন যখন তার সামনে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অলরেডি তিনি যুদ্ধের সামনে এসে দাঁড়িয়েছেন, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যখন তার আত্মীয় স্বজনদের তিনি দেখছেন, আত্মীয় স্বজনদের দেখে তার পরবর্তী যে কনসিকুয়েন্সেস বা যে ফলাফল হবে সেই ফলাফলের দ্বারা তিনি ভীত হয়ে উঠছেন, তিনি শঙ্কিত হয়ে উঠছেন। তিনি ভাবছেন যে তার হাত দিয়ে তার আত্মীয় স্বজনদের যদি মৃত্যু হয়, ঠিক আছে, এটা কি ধরনের ডিউটি, এটা কি ধরনের রেসপন্সিবিলিটি। এবং সেই ক্ষেত্রেই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে স্বধর্ম পালন করার কথা বলেছেন। এই স্বধর্ম টার্মটা খুব ইম্পর্টেন্ট আমাদের ভগবদ গীতায়। এবং এই স্বধর্ম কথাটার মানে কি? ইন দ্য ভগবদ গীতা, স্বধর্ম রেফার্স টু অ্যান ইন্ডিভিজুয়ালস ওন duty and responsibility based on their nature, role and circumstances. সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি বলছেন যে তুমি তোমার ডিউটি পালন করো, তুমি তোমার রেসপন্সিবিলিটি, তোমার দায়িত্ব পালন করো। তুমি একজন ক্ষত্রিয়, অধর্মের বিরুদ্ধে তুমি জানো, তুমি অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছো, তুমি লড়াই করতে নেমেছো। তোমার সামনে কারা আছে, কোনো ধরনের ইমোশনাল ইমোশনের সাথে অ্যাটাচমেন্ট না রেখে তুমি এখানে তোমার ডিউটি, তুমি এখানে তোমার রেসপন্সিবিলিটি পালন করো। তুমি একটা ক্ষত্রিয়, তোমার কাজই হচ্ছে কিন্তু অধর্মের বিরুদ্ধে লড়াই করা, যুদ্ধ করা, তোমার স্বধর্ম। এবং এখানেই কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে স্বধর্ম পালন করার কথা বলেছেন। তিনি বলেছেন যে স্বধর্ম কার বেসিসে নির্ধারিত হয়? তার নেচার, তার রোল এবং তার সার্কামস্ট্যান্সেস, ইনার কোয়ালিটিস। অর্থাৎ আমার মধ্যে সত্যগুণ প্রবল, রজগুণ প্রবল, সেই অনুযায়ী আমার টেন্ডেন্সি, আমার ক্যারেক্টারিস্টিক্স বিল্ড আপ হয়। আমি যদি ক্ষত্রিয় হয়ে এখন বলি যে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়বো না, তাহলে কি হবে? তাহলে আমি আমার স্বধর্ম থেকে বিচ্যুত হব। আমি যদি
ব্রাহ্মণ হয়ে বলি, আমি বলছি এখানে, যদি আমি বলি যে আমার ডিউটি, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে পড়ানো, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে অধ্যাপনা করা, এখন যদি আমি বলি যে আমি আমার স্বধর্ম পালন করব না, আমি আমার নিজস্ব ডিউটি, আমি আমার নিজস্ব রেসপন্সিবিলিটি, যেটা আমার ইনার কোয়ালিটিস, আমার টেন্ডেন্সিস, আমার ক্যারেক্টারিস্টিক্স তার দ্বারা নির্ধারিত হয়েছে, আমার পজিশন, আমার অকুপেশন তার দ্বারা নির্ধারিত হয়েছে, যদি আমি বলি স্বধর্ম পালন করব না, এটা কিন্তু আখেরে অধর্ম করারই সমান। ক্ষত্রিয় কখনো বলবে না যে আমি ব্রাহ্মণদের দায়িত্ব পালন করব, ব্রাহ্মণ কখনো বলবে না আমি শূদ্রদের দায়িত্ব পালন করব। যার যা ইনার কোয়ালিটিস, হ্যাঁ, যার যা ইনার টেন্ডেন্সি বা ক্যারেক্টারিস্টিক্স, তার দ্বারাই কিন্তু ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে তার স্বধর্ম পালনের কথা বললেন। বললেন যে কোনো সামনে কারা আছে সেটা তোমার দেখার দরকার নেই, তুমি তো এখানে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে নেমেছো। ম্যান ক্যান রিয়েলাইজ দেয়ার highest personal good and social good by performing their specific duties or স্বধর্ম। তুমি তোমার স্বধর্ম পালনের দ্বারা, শুধুমাত্র তুমি তোমার ধর্ম বা তুমি তোমার স্বধর্ম পালনের দ্বারা শুধু তোমার ভালো হবে তা না, তোমার ভালো হবে, ফ্যামিলির ভালো হবে, সোসাইটির ভালো হবে। যদি তুমি তোমার স্পেসিফিক তোমার যে ডিউটিটা আছে সেই ডিউটিটাই যদি তুমি যথার্থভাবে পালন করো, and if they try to perform the duties of the others, এবং সেক্ষেত্রে যদি তুমি তোমার ডিউটিস বা তুমি তোমার রেসপন্সিবিলিটিটাকে ছেড়ে দিয়ে তুমি আদার্সরা কি করছে সেই ডিউটিটা তুমি যদি এখানে পালন করতে চাও, যেটা তোমার মানসিকতার বাইরে, আমার মানসিকতা আমি পড়াবো বা আমি অধ্যাপনা করবো, সেই অধ্যাপনার জায়গায় আমি যদি অন্য কাজ করতে যাই, আমি যদি ট্রেডিং করতে চাই, আমি যদি ব্যবসা করতে চাই, সেটা তো আমার মেন্টাল কনস্টিটিউশনের বাইরে, এটা তো আমি করতে পারবো না, এটা তো আমার জন্য মিসফিট। যে কাজ আমার জন্য মিসফিট, হ্যাঁ, সেটা আখেরেই অধর্মের সমান। এবং এই ক্ষেত্রেই শ্রীকৃষ্ণ অর্জুনকে স্বধর্ম ডিউটি পালন করার কথা বলেছেন। এবং সেখানে ইমানুয়েল কান্টের একটা কথা খুব মনে পড়ছে, যে ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি, কর্তব্যের জন্যই তুমি এখানে কর্তব্য পালন করো, এখানে কোনো রকম কোনো কনসিকুয়েন্সেস, কোনো রকম কোনো ফলাফল তার কথা চিন্তা না করে, কোনো ধরনের অ্যাটাচমেন্ট না রেখে, ফলের সঙ্গে অ্যাটাচমেন্ট না রেখে, হ্যাঁ, কর্মের প্রতি দায়িত্ববান থেকে শুধুমাত্রই তুমি এখানে কর্ম পালন করে যাও। এটা কিন্তু অনেকটা পরিমাণেই বলতে পারো শ্রীকৃষ্ণের এই যে শিক্ষা তিনি অর্জুনকে দিয়েছিলেন, এই শিক্ষার সঙ্গে কিন্তু ইমানুয়েল কান্ট যে শিক্ষা আমাদের দিয়েছেন, যে ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি, এর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে মিল খুঁজে পাওয়া যায়। তার মানে আমরা এটা দেখলাম যে শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে এক্ষেত্রে তিনি বললেন স্বধর্ম পালন করার কথা বললেন, কোন রকম কনসিকুয়েন্সেস, কোন রকম ফলাফলের কথা না চিন্তা করে তিনি বললেন, হ্যাঁ, ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি, কর্তব্য করো, তুমি তোমার কর্ম করো। এবং যখন তুমি তোমার কর্ম করবে, তখন তুমি কিভাবে এই কর্মটা সম্পাদন করবে, এই যে তুমি তোমার ডিউটি পালন করবে, তুমি তোমার রেসপন্সিবিলিটি পালন করবে, কিভাবে পালন করবে? এক্ষেত্রে শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় অর্জুনকে নিষ্কাম কর্ম করার কথা এখানে তিনি বারবার করে বলেছেন। হ্যাঁ, ভগবদ গীতার একটা কোর কনসেপ্ট হচ্ছে কিন্তু, সেন্ট্রাল থিম অফ দ্য ভগবদ গীতা, এটা হচ্ছে কিন্তু তোমার নিষ্কাম কর্ম। আমরা নিষ্কাম কর্মে আসছি, হ্যাঁ, কিন্তু তার আগে কর্ম সম্পর্কে শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় একটু বলেছেন যে মানুষ কিন্তু কর্ম করা ছাড়া, কাজ করা বিনা বা কর্ম করা ছাড়া মানুষ কিন্তু কখনোই থাকতে পারে না। অ্যাকশন ইজ অলওয়েজ বেটার দ্যান ইনঅ্যাকশন, হ্যাঁ, বা কর্ম না করার থেকে কর্ম করা অনেক ভালো। বিকজ আমাদের যে লাইফ, আমাদের যে জীবন, সেটা আমরা যে সাস্টেইন করে আছি, লাইফ ডিপেন্ডস আপন অ্যাকশন। হ্যাঁ, কর্মের ওপরে ডিপেন্ড করেই তো আমাদের লাইফ এগিয়ে চলেছে। এই যে দেখো, আমি আজকে তোমাদের সাথে কথা বলছি, আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, আমি জল খাচ্ছি, এটাও তো এক ধরনের অ্যাকশন, এটাও তো এক ধরনের কর্ম। হ্যাঁ, তুমি যদি মনে করো যে কোনো কিছু না করে আমি বিছানায় শুয়ে আছি, আমি কোনো কর্ম করব না, হ্যাঁ, এটাও তো এক প্রকার কর্ম, যে তুমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, এটাও তো কর্ম, তার উপরেই তো লাইফ ডিপেন্ড করে আছে। সো ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে অ্যাকশন ইজ অলওয়েজ বেটার দ্যান ইনঅ্যাকশন, life depends upon action, no one can remain inactive for a single moment। একটা সিঙ্গেল মোমেন্টের জন্য কোনো মানুষ কিন্তু কখনো ইনঅ্যাক্টিভ থাকতে পারে না, কারণ ইনঅ্যাক্টিভ মানুষ তখনই হয় যখন তার মৃত্যু হয়, যখন তার ডেথ হয়, তখনই সেটাকেই বলা হয় ইনঅ্যাকশন। সো ইনঅ্যাকশন ইজ ডেথ, নো ওয়ান ক্যান রিমেন ইনঅ্যাক্টিভ ফর আ সিঙ্গেল মোমেন্টের জন্য কেউ ইনঅ্যাক্টিভ থাকতে পারবে না।
তার মানে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, আমাদের কর্ম করার কথা ভগবদ গীতায় তৃতীয় যে অধ্যায়, যে কর্মযোগ, এই কর্মযোগে কিন্তু বারবার করে এই কর্ম করার কথাই কিন্তু ভগবদ গীতায় বলা হয়েছে, শ্রীকৃষ্ণ বলেছেন। এবার প্রশ্ন হচ্ছে, অলরেডি তিনি স্বধর্ম পালন করার কথা, নিজের ডিউটি, নিজের রেসপন্সিবিলিটি পালন করার কথা তিনি বলেছেন। এইবার ভগবদ গীতায় দু ধরনের কর্মের মধ্যে শ্রেণী বিভাগ করা হয়েছে। একটা হচ্ছে, দু ধরনের বলবো না, আরো কর্মের মধ্যেও শ্রেণী বিভাগ করা হয়েছে। আজকে আমরা স্পেসিফিক্যালি এই দু ধরনের কর্ম নিয়েই আলোচনা করব। একটা হচ্ছে সকাম কর্ম এবং একটা নিষ্কাম কর্ম। আমরা দৈনন্দিন জীবনে সাধারণভাবে যে কর্মগুলো বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি সেটা হচ্ছে সকাম কর্ম। হ্যাঁ, ভগবদ গীতায় কিন্তু সকাম কর্মের উল্লেখ রয়েছে। সকাম কর্ম মিনস টু অ্যাক্ট সেলফিশলি অর উইথ পার্সোনাল গেইন, বেনিফিট, সেলফ ইন্টারেস্ট ইন মাইন্ড। অর্থাৎ আমরা সমস্ত কাজ দেখো দৈনন্দিন জীবনে করি সেলফ ইন্টারেস্টের কথা চিন্তা করে, আমার নিজের ভালোর কথা চিন্তা করে, আমার পার্সোনাল গেইনের কথা চিন্তা করে, সেলফিশ ভাবে, স্বার্থপর ভাবে, শুধুমাত্র নিজের স্বার্থের কথা চিন্তা করে আমরা কিন্তু সকাম কর্মে প্রবৃত্ত হই। এবং সবসময় আমরা সেই কর্মটা করার আগে আমরা এটা দেখে নিই যে ওর ফলটা কি হতে পারে এবং ওই ফলটা আমার জন্য কতটা হেল্পফুল হতে পারে এবং সেই ফলটা আমার জন্য কতটা ভালো হতে পারে। যদি সেটা আমার জন্য ভালো হয় তবেই আমি সেই কর্মটা করব, নচেত আমি সেই কর্মটা কখনোই করব না। দ্যাট ইজ কল্ড সকাম কর্ম। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সকাম কর্ম পরিত্যাগ করার নির্দেশ তিনি কিন্তু অর্জুনকে দিয়েছেন। এবং অর্জুনকে এই সকাম কর্ম মানে তিনি অর্জুনকে বলছেন, তুমি ফলাফলের কথা কখনো চিন্তা করবে না, সেলফিশলি তুমি কাজ করবে না, কে তোমার আপন কে তোমার পর সেটা তোমার দেখার দরকার নেই, তোমার পার্সোনাল গেইন, তোমার সেলফ ইন্টারেস্ট, পার্সোনাল বেনিফিট এগুলো দেখার দরকার নেই। হ্যাঁ, তুমি কি করবে এখানে, তুমি এখানে নিষ্কাম কর্ম, এই যে স্বধর্ম পালন করার কথা বলা হয়েছে ভগবদ গীতায়, শ্রীকৃষ্ণ অর্জুনকে স্বধর্ম পালন করার কথা বলেছেন এবং সেই স্বধর্ম পালন তিনি নিষ্কাম ভাবে তিনি এই স্বধর্ম পালন করার কথা বলেছেন। নিষ্কাম কথাটার মানে কি? নিষ্কাম কথাটার মানে হচ্ছে ফ্রি অ্যান্ড উইদাউট ডিজায়ার। হ্যাঁ, কোনো রকম ফলাফলের প্রতি কোনো আসক্তি না রেখে, কোনো ধরনের কোনো ডিজায়ার না রেখে নিরাসক্ত ভাবে এখানে নিষ্কাম কর্ম পালন করার কথা বলা হয়েছে। নিষ্কাম কর্ম মিনস ডুইং সেবা, অর্থাৎ সেলফলেস সার্ভিস। অর্থাৎ এমন কোনো একটা কর্তব্য করছো যার জন্য অন্যের কাছ থেকে তোমার কোনো কিছু পাওয়ার নেই। তুমি কারোর একটা ভালো করছো, প্রতিদানে সেও তোমায় ভালো করবে বা ন্যূনতম তোমাকে একটা অ্যাকনলেজ করবে বা থ্যাঙ্কস দেবে, সেটারও প্রয়োজন নেই। সে কি করছে সেটা তোমার দেখার দরকার নেই। সেলফলেস সার্ভিস, ডুইং সেবা, এটাই কিন্তু তোমার সকাম কর্ম শব্দটার কিন্তু এখানেই এটা অর্থ। যে এই জন্য এখানে বলা হয়েছে উইদাউট দ্য expectation of receiving acknowledgement, reward or a word of thanks। তোমাকে কেউ ধন্যবাদ শুদ্ধ বললো না কোনো কাজ করার পর, কি যায় আসে? তাতে তো যায় আসে না, তুমি তোমার ডিউটি বা তুমি তোমার রেসপন্সিবিলিটি পালন করবে। এবং এই কারণে ভগবদ গীতায় নিষ্কাম কর্মে শ্রীকৃষ্ণ অর্জুনকে নিরাসক্ত ভাবে মানে ফলাফলের প্রতি কোনো ধরনের কোনো আসক্তি না রেখে কর্তব্যের জন্যই কর্তব্য, অর্থাৎ তিনি এখানে কিন্তু স্বধর্ম পালন করার কথা এখানে বলেছেন। হ্যাঁ, এটা আমি একটা জিনিস এখানে খেয়াল করেছি যে ভগবদ গীতার এই যে ব্যাখ্যা অত্যন্ত আমাদের বর্তমান যুগেও ছেলে মেয়েদের এটা জানা উচিত। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের এটা বোঝাই যে তোমরা যদি মনে করো যে তুমি ভালো করে পড়াশোনা করছো, ঠিক আছে, কন্টিনিউয়াসলি তোমার মাথায় যদি এটা ঘুরতে থাকে আমাকে ফাস্ট হতে হবে, আমাকে ফাস্ট হতে হবে, আমাকে ফাস্ট হতে হবে, তোমার ফলের সাথেই তুমি যদি নিজেকে পুরোপুরি ভাবে অ্যাটাচ করে নাও, তাহলে কিন্তু তোমার কর্ম যেটা তুমি করছো বা পড়াশোনা যেটা করছো সেটা কিন্তু অনেকটা স্লো হয়ে যায়। তার কারণই হচ্ছে এটা যে তুমি ফলাফলের প্রতি কিন্তু বেশি মনোযোগী, যে আমাকে ফাস্ট হতে হবে, আমাকে ফাস্ট হতে হবে। কিন্তু তুমি যদি ফলাফলের কথা চিন্তা না করে, কোনো রকম ভাবে চিন্তা না করে, শুধুমাত্র তুমি তোমার যে রেসপন্সিবিলিটি বা তুমি তোমার যে পড়াশোনা এটা যদি তুমি সঠিকভাবে পালন করো, ফল তো তোমার এমনি আসবে, ফলের প্রতি তো তোমার আসক্ত হওয়ার দরকার নেই। যখন তুমি তোমার ফলের প্রতি আসক্ত হবে তখন কি হবে? হয়তো তুমি দেখলে যে ফার্স্ট হওয়ার কথা প্রতিদিন চিন্তা করে তুমি পড়াশোনাটা করেছো, রেজাল্ট বের হয়ে এলে দেখলে যে তুমি ফার্স্ট হতে পারলে না, তুমি সেকেন্ড হলে, তখন তোমার কি হবে? তখন তোমার প্রচন্ড মানসিক যন্ত্রণা হবে, প্রচন্ড তোমার মানসিক কষ্ট হবে।
সুতরাং এইটা কিন্তু তোমার মানসিক কষ্টের সঙ্গে যুক্ত। কিন্তু তুমি দেখো, তুমি যদি কোনো রকম ভাবে কোনো এক্সপেকটেশন যদি না থাকে, এই যে ভগবদ গীতায় বলা হয়েছে যে এক্সপেকটেশন কিপস আস বাউন্ড, যে কোনো বিষয়ের সঙ্গে এক্সপেকটেশন আমাদের বাউন্ড করে দেয়, বদ্ধ করে দেয়। কারণ তোমার যদি এক্সপেকটেশন থাকে কোনো বিষয়ের, তখন কি হয় বলতো, যখন এক্সপেকটেশনটা পূরণ হয় তখন তোমার ভালো লাগে, আর এক্সপেকটেশনটা যখন পূরণ না হয় তখন তোমার প্রচন্ড খারাপ লাগে। তার মানে তোমার সুখ এবং তোমার দুঃখ সবটাই জড়িত কার সাথে? সবটাই জড়িত তোমার এক্সপেকটেশনের সাথে। তুমি কি চাইছো, তোমার আসক্তির সঙ্গে তোমার জড়িত। এই জন্যই ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে ফলাফলের প্রতি এই যে আসক্তি, এই আসক্তি সম্পূর্ণরূপে দূর করে দিয়ে শুধুমাত্র তোমার যে রেসপন্সিবিলিটি, তোমার যে দায়িত্ব, সেই দায়িত্ব তুমি যদি যথার্থভাবে পালন করো, ছেড়ে দাও ফলাফলটা, সবসময় ছেড়ে দাও। ফলাফল নিশ্চয়ই হবে, ঈশ্বরের প্রতি সেটাকে সমর্পণ করে দাও, ভক্তি ভরে ঈশ্বরের কাছে ফলাফলটাকে সমর্পণ করে দাও, এবং তুমি তোমার রেসপন্সিবিলিটি, তুমি তোমার দায়িত্ব যদি তুমি প্রপারলি পালন করো, তাকেই কিন্তু ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ স্বধর্ম পালন করার কথা বলেছেন, এবং নিষ্কামভাবে এই কর্ম পালন করার কথাই এখানে কিন্তু ভগবদ গীতায় বলা হয়েছে। দ্যাট ইজ কল্ড নিষ্কাম কর্ম। তাহলে আজকে যেটা তোমরা জানলে, আজকের পর থেকে ফলাফল না, তোমার যে ডিউটি, তোমার যে রেসপন্সিবিলিটি, ছাত্রছাত্রী হিসাবে তোমাদের যে রেসপন্সিবিলিটি, যে দায়িত্ব, যে পড়াশোনা করা, সেই দায়িত্বটাই কিন্তু তুমি প্রপারলি পালন করবে। ফল তো তোমার এমনি আসবে, ফলের সাথে তোমার অ্যাটাচমেন্ট, তোমার চাওয়া বা তোমার না চাওয়ার উপরে ফলাফল কখনো নির্ভর করে না। ঠিক আছে, তুমি চাইছো বলেই সেটা ফল আসবে, আর তুমি চাইছো না বলেই সেটা হবে না, সেটা কখনোই নয়। তুমি তোমার দায়িত্ব, তুমি তোমার রেসপন্সিবিলিটি পালন করবে, ফলাফলটা ছেড়ে দাও। ফলাফলটা যা আসার তোমার ওই ডিউটি অনুযায়ী সেই ফলাফলটা এমনিই কিন্তু চলে আসবে, এবং একেই ভগবদ গীতায় নিষ্কাম কর্ম বলা হয়েছে। তার মানে এই যে আমি একটু এখনই বললাম যে অত্যন্ত রেলিভেন্স আছে ভগবদ গীতার এই যে মেসেজ, দুটো মেসেজের কথা আমি ভগবদ গীতার বলবো, যেটা হচ্ছে একটা হচ্ছে স্বধর্ম পালন করা, এবং আরেকটা হচ্ছে নিষ্কাম ভাবে নিজের দায়িত্ব, নিজের রেসপন্সিবিলিটি পালন করার কথা যে ভগবদ গীতায় বলা আছে। তা ভগবদ গীতা অফার্স ভ্যালুয়েবল ইনসাইট ফর স্টুডেন্টস অ্যান্ড এডুকেটার্স। শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী তাদের পার্সোনাল গ্রোথের জন্য, পার্সোনাল মেন্টাল ডেভেলপমেন্টের জন্য। আজকাল দেখবে এই রিলের যুগে আমরা বিভিন্নভাবে ডিপ্রেশনের শিকার হই। আমি একটু আগেই একটি মোবাইলে আমি পড়ছিলাম, একটি মেয়ে সুইসাইড করেছে তার 24 বছর বয়সে। হ্যাঁ, কেন সুইসাইড করেছে? তার কারণ হচ্ছে যে ইনস্টাগ্রামে 1 মিলিয়ন ফলোয়ার কেন তার হয়নি, তাড়াতাড়ি তার 1 মিলিয়ন ফলোয়ার হওয়ার কথা ছিল, কেন 1 মিলিয়ন ফলোয়ার হয়নি, সেই দুঃখে, সেই কষ্টে, সেই ডিপ্রেশনে একটা 24 বছরের একজন ইউটিউবার, একটি মেয়ে, সে সুইসাইড করেছে। তার কারণ কি জানো? প্রপার যে ডেভেলপমেন্ট, তার যে পার্সোনাল গ্রোথ, তার যে ডেভেলপমেন্ট, তার যে হোলিস্টিক ডেভেলপমেন্ট, সব দিক থেকে গ্রোথ শুধুমাত্র আমাদের ফিজিক্যাল হয় না, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল যে ডেভেলপমেন্ট বা হোলিস্টিক যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্ট কিন্তু তার হয়নি। সুতরাং ভগবদ গীতার এই যে ভ্যালুয়েবল ইনসাইট, এই যে শিক্ষা, আমাদের প্রত্যেকটি মানুষের পার্সোনাল গ্রোথ, আমাদের সেলফ অ্যাওয়ারনেস, আমাদের ইন্ট্রোস্পেকশন, হ্যাঁ, এবং আমাদের হোলিস্টিক ডেভেলপমেন্টে কিন্তু সহযোগিতা করে। হ্যাঁ, এই জন্য আমাদের প্রত্যেকের, আমরা দেখি যে বাড়িতে, অনেকেরই বাড়িতে হয়তো ঠাকুরের সিংহাসনে ছোট্ট ছোট্ট ভগবদ গীতার ছোট ছোট বই রাখা আছে, কিন্তু কোনোদিনই সেই বইটা যে একটু খুলে পড়তে হবে গল্পের ছলেও, আমি কখনোই ভগবদ গীতাকে একটা কোনো ধর্মীয় গ্রন্থ হিসাবে আখ্যা দিতে রাজি নই। এই কারণে হচ্ছে ভগবদ গীতা খুবই একটা প্র্যাকটিক্যাল গ্রন্থ, যেটা প্রত্যেকে যদি কেউ সঠিকভাবেও তাকে যদি পড়ানো হয়, স্কুল লেভেলেই যদি তাকে ভগবদ গীতার প্রত্যেকটা যে অধ্যায় ছোট ছোট ভাবে যদি প্রত্যেকে পড়ানো হয়, তাহলে কি হয় বলতো, মানে আমাদের হোলিস্টিক ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হতে থাকে। এত অল্পতেই ইউটিউবে 1 মিলিয়ন ফলোয়ার হয়নি কেন, তার জন্য কিন্তু সে ডিপ্রেশনে যাবে না, তার কষ্টটা হবে না, কারণ সে জানে যে তার ডিউটি, তার রেসপন্সিবিলিটি কি, নিষ্কামভাবে কি করে কর্ম করতে জানতে হয়, কিভাবে তার ডিউটি বা স্বধর্ম পালন করতে জানতে হয়। এই গ্রন্থগুলো যদি আমরা ভালো করে পড়ি, ইনক্লুডিং ভগবদ গীতা, এটা আমাদের সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড আওয়ার স্ট্রেংথ, অর্থাৎ কোন জায়গায় আমার স্ট্রেংথ আছে, কোনটা আমার ভালো লাগে, কোন জায়গায় আমার দুর্বলতা আছে, আমার উইকনেস আছে। হ্যাঁ, ডিসিশন মেকিং, লাইফে একটা বড় জায়গা হচ্ছে ডিসিশন মেকিং, এটা কিন্তু ডিসিশন মেকিং এ সাহায্য করে।
হ্যাঁ, একটা এমন একটা পরিস্থিতিতে বা এমন একটা সিচুয়েশনে হয়তো তুমি দাঁড়িয়ে আছো যেখানে এটাকে একটা মোরাল ডাইলেমার মধ্যে দাঁড়িয়ে আছো, কোনটা করব এবং কোনটা করব না, ঠিক আছে, তুমি ঘাবড়ে যাচ্ছ। এমতো পরিস্থিতিতে ভগবত গীতার যে শিক্ষা, সেই শিক্ষা কিন্তু আমাদের এখানে কাজে লাগে। এটা আমাদের ইনার স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে, আমাদের যে কোনো জায়গায় আমাদের ডিসিশন মেকিং এ আমাদের কিন্তু এখানে সাহায্য করে। ভগবত গীতা আমাদেরকে কি করে, আমাদেরকে ভেতর থেকে ভগবত গীতার যে শিক্ষা ওই দুর্বল চিত্ত অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ যে শিক্ষা অর্জুনকে তিনি দিয়েছিলেন, সেই শিক্ষা অর্জুনকে কিন্তু অনেক স্ট্রং সেই ক্ষেত্রে তৈরি করেছে। এবং জীবনের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসে, হ্যাঁ, জীবনের নামই কিন্তু তোমার লড়াই, জীবনের নামই কিন্তু তোমার সংগ্রাম। হ্যাঁ, আমাদেরকে ফেস করতে হবে, হেরে গেলে চলবে না। যে হারে সে শেষ, ধরো সমাজ তার কথা মনে রাখে না। যে এই চ্যালেঞ্জেস গুলোকে, প্রতি মুহূর্তের চ্যালেঞ্জেস সবার জীবনেই আমাদের, দেখো কেউ কিন্তু সবার জীবনে চ্যালেঞ্জ আছে, সবার জীবনে সংগ্রাম আছে বিভিন্ন ধরনের। আমার জীবনে একরকম সংগ্রাম, তো ম্যাডামের জীবনে বা তোমাদের ছাত্রছাত্রীদের প্রত্যেকের জীবনে এক এক ধরনের চ্যালেঞ্জ আসে। সেই চ্যালেঞ্জগুলোকে ফেস করতে হয়। চ্যালেঞ্জে কখনো হেরে গেলাম, হ্যাঁ, অনেকের মধ্যে টেন্ডেন্সি থাকে আমি নিজের ক্ষতি করে ফেললাম, সুইসাইড করলাম, এই চ্যালেঞ্জ থেকে মুখ ফিরিয়ে নিলে কিন্তু তোমার চলবে না। ফেস দ্য চ্যালেঞ্জ। ভগবত গীতা আমাদের সেই স্ট্রং সেন্স তৈরি করে দেয়, যে ইনার স্ট্রেংথ আমাদের তৈরি করে দেয়, যে যে কোনো পরিস্থিতিতে আমরা জানি যে কোনো একটা পরিস্থিতি আসছে, খুব তাড়াতাড়ি কিন্তু সেই পরিস্থিতিটা ওভারকাম হয়ে যাবে। কোনো পরিস্থিতি কিন্তু কখনো স্থায়ী হয় না, আজীবন তোমার ওই সিচুয়েশনটা চলছে তা কিন্তু কখনো হয় না। জগৎ যেমন পরিবর্তনশীল, জীবনও কিন্তু পরিবর্তনশীল। আর আমাদের প্রত্যেকটা যে প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু পরিবর্তনশীল। সুতরাং এই প্রত্যেকটা সিচুয়েশনে আমাদের স্ট্রং থেকে, আমাদের যদি আমরা চ্যালেঞ্জগুলোকে ফেস করতে পারি, ঠিক আছে, তবেই কিন্তু ভগবত গীতার শিক্ষা আমরা মনে রাখবো, যে আমরা আমাদের নিজেদের মধ্যে ইনকালকেট করতে পেরেছি। হ্যাঁ, আর ভগবত গীতার যেটা আসল শিক্ষা, সেটা হচ্ছে তোমার সেলফলেস অ্যাকশন, অর্থাৎ লার্নিং এ ফোকাস করো, পার্সোনাল গ্রোথে ফোকাস করো, তুমি তোমার পড়াশোনার দিকে কনসেন্ট্রেট করো। তুমি কি গ্রেড পাচ্ছ, তুমি সমাজের কাছ থেকে কি রেকগনিশন পাচ্ছ, সমাজ তোমাকে আদৌ সম্মান দিচ্ছে কি দিচ্ছে না, ফলাফলের দিকে আসক্ত হওয়ার কখনো কোনো প্রয়োজন নেই। ফোকাস অন লার্নিং, কিপ লার্নিং। হ্যাঁ, আমরাও কিন্তু এখনো শিখছি, ধরো তোমরাও যেমন শিখছো, আমরাও কিন্তু প্রতি পদে পদে দর্শন থেকে বা ফিলোসফি থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা কিছু না কিছু নতুন কিছু শিখছি, যেটা আমাদের পার্সোনাল গ্রোথে সহযোগিতা করছে। হ্যাঁ, সুতরাং রাদার দ্যান জাস্ট সিকিং গ্রেডস অর রিকগনিশন, ফোকাস অন লার্নিং অ্যান্ড পার্সোনাল গ্রোথ। সব ছাত্রছাত্রীরা যারা এখানে আছো তাদেরকে সবাইকে এটা বলছি, যে অনেকবার হয়তো তোমরা একটা জায়গায় তুমি কোয়ালিফাই করতে পারছো না, বারবার করে হেরে যাচ্ছ, বারবার করে সেই ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছ, মানেই কিন্তু হেরে যাওয়া নয় বা সবকিছু ছেড়ে দেওয়া নয়। হ্যাঁ, ফোকাস অন লার্নিং, লার্নিং এ ফোকাস করো, ফলাফলের কথা চিন্তা করো না। তোমার যদি লার্নিং ঠিকঠাক থাকে, তুমি যদি ডিউটি সঠিকভাবে পালন করো, তবে কিন্তু তোমার যে ফলাফল যেটা হবে, তোমার গ্রেড একদিন কিন্তু সেটা তোমার ভালোই হবে। এবং ভগবত গীতার যেটা লাস্ট যে বিষয়টা আমি বলবো, যে আমাদের পরিবেশ পরিস্থিতি, সার্কামস্ট্যান্সেস কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আজকে আমি ভালো আছি, ভালো খারাপ থাকাটা তো নিতান্ত আমার মনের ব্যাপার। বাইরের জগতে ভালো খারাপ বলে কিছু নেই, বাইরের জগতে কন্টিনিউয়াসলি কিছু ঘটনা ঘটে চলেছে, সার্কামস্ট্যান্সেস কিছু ক্রিয়েট হচ্ছে। প্রত্যেকটা সার্কামস্ট্যান্সেসের সঙ্গে, চেঞ্জিং সার্কামস্ট্যান্সেসের সঙ্গে তোমাকে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে হবে। যদি তুমি অ্যাডাপ্ট না করতে পারো, চেঞ্জিং মেকানিজমের সঙ্গে তুমি যদি অ্যাডাপ্ট না করতে পারো, তুমি হেরে যাবে। এবং এই সার্কামস্ট্যান্সেসের সঙ্গে যত তুমি লড়াই করতে পারবে, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে যত তুমি লড়াই করতে পারবে, চেঞ্জিং সার্কামস্ট্যান্সেসের সঙ্গে যত তুমি অ্যাডাপ্ট করতে পারবে, ততই কিন্তু তোমার কি হবে বলতো, ততই তোমার পাওয়ার বাড়বে, তুমি জীবনে এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে এই চেঞ্জিং সার্কামস্ট্যান্সেসে যে ফিট ব্যক্তি, সেই কিন্তু একমাত্র সার্ভাইভ করবে। আর যারা যে কোনো পরিস্থিতির সঙ্গে যারা লড়াই করার ক্ষমতা রাখে না, হ্যাঁ, তারা কিন্তু কখনোই
জয়লাভ করতে পারে না, আলটিমেটলি জয়লাভ করতে পারে না। হ্যাঁ, তোমরা অনেকেই পড়াশোনা করছো, পড়াশোনার মাঝখানে কত রকম বিপদ আসে, পারিবারিক বিপদ আসে বা যে কোনো ধরনের বিপদ আসে। যে কোনো কিছু, যে কোনো সার্কামস্ট্যান্সেসকে ওভারকাম করার যে পাওয়ার, এই পাওয়ার কিন্তু আমরা শ্রীকৃষ্ণের এই যে মেসেজ যেটা তিনি অর্জুনকে দিয়েছিলেন, সেই মেসেজে কিন্তু এগুলো সমস্ত কিন্তু আছে। হ্যাঁ, আমরা যদি আজকে ছোট ক্লাস, মাত্র 1 ঘন্টার হয়তো ক্লাস, পুরো জিনিসটা কখনোই বোঝানো আমার পক্ষে সম্ভব হবে না। হ্যাঁ, ছোট্ট করে যদি ভগবদ গীতার যে থিম, তার কর্মযোগের যে থিম, স্বধর্মের বা নিষ্কাম কর্মের যে থিম, সেটা যদি আমি একটু ভালো করে বোঝাতে পারি এবং প্রত্যেকে অল্প অল্প করেও যদি আমরা নিজেদের জীবনে এই বিষয়গুলো ইনকর্পোরেট করতে পারি, আমাদের ওয়ার্ক প্লেসে, হ্যাঁ, আমাদের কাজের জায়গায়, হ্যাঁ, আমরা যে জায়গায় কাজ করি ডেডিকেটেড ভাবে আমরা সেখানে কাজ করব। আমরা হয়তো প্রত্যেকেই আমরা কোনো কলেজে যারা চাকরি করছি, কোনো স্কুলে যারা চাকরি করছি, উইথ ফুল ডেডিকেশন, ডিটাচমেন্ট, কোনো ধরনের অ্যাটাচমেন্ট সেখানে রাখা যাবে না। ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি, ডিউটি পালন করো। হ্যাঁ, প্রত্যেকদিন কলেজে যাওয়াটা অ্যাটাচমেন্ট নয়, এটা আমার ডিউটি, এটা আমার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, সো আমার ওয়ার্ক প্লেসে দাঁড়িয়ে আমরা ভগবদ গীতার এই টিচিংসটা আমরা আমার ডেইলি লাইফে ধরো অ্যাড করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। আমাদের প্রত্যেকটা রিলেশনশিপের ক্ষেত্রে, হ্যাঁ, আমাদের যে সম্পর্ক নিজের সাথে, প্রথম সম্পর্ক তো নিজের সঙ্গে নিজের সম্পর্ক, নিজেকে বোঝা, নিজেকে ভালোবাসা, নিজের বন্ধু তৈরি হওয়া, ফ্যামিলিকে ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা, পার্সোনাল রিলেশনশিপ, প্রফেশনাল রিলেশনশিপ, যে কোনো জায়গায় কিন্তু আমরা ভগবদ গীতার যে টিচিং, সেই টিচিংকে আমরা অ্যাপ্লাই করতে পারি। এবং অ্যাটলিস্ট যেটা অ্যাট লাস্ট আমরা যেটা বলবো, ডিসিশন মেকিং, ইউজ দ্য গীতাস প্রিন্সিপাল টু গাইড ডিসিশন মেকিং। যে কোনো জায়গায়, হ্যাঁ, দ্বৈত পরিস্থিতি তৈরি হলে কোন জায়গায় আমি যাব, কোন পথে আমি যাব, কোন কাজটা করলে সবার জন্য ভালো হবে, হ্যাঁ, এই ডিসিশন মেকিং, ইউজ দ্য গীতাস প্রিন্সিপাল টু ডিসাইড ডিসিশন মেকিং, কনসিডারিং দ্য গ্রেটার গুড অ্যান্ড লং টার্ম কনসিকুয়েন্সেস। ছোট ছোট ফলাফলের কথা ভেবো না, যা কাজ করবে তার লং টার্ম কনসিকুয়েন্সেস, গ্রেটার গুড, সবার ভালোর কথা তোমার ভাবতে হবে। এমন কোনো একটা কাজ করবে, হ্যাঁ, যাতে সবার ভালো হয়। তোমার প্রথম তো তোমার নিজের যেন ভালো হয়, তোমার ফ্যামিলির যেন ভালো হয় এবং সমাজের যেন ভালো হয়। সেই ডিসিশন মেকিং এ কিন্তু আমাদের ভগবদ গীতার যে এথিক্স, সেটা আমাদের সাহায্য করে। আমাদের সেলফ অ্যাওয়ারনেস এটাকে ইনক্রিজ করে, আমাদের আত্মসচেতনতা, আমাদের পার্সোনাল গ্রোথ, ইমপ্রুভ রিলেশনশিপ অ্যান্ড কমিউনিকেশন, এনহ্যান্স রেজিলিয়েন্স অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্ট। হ্যাঁ, যখন আমরা এটা প্রপার বুঝবো যে কর্তব্যের জন্য কর্তব্য করব, কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্টের জন্য না। আমি ওকে ভালোবাসি মানে, আমি কোনো একটা স্টুডেন্টকে ভালোবাসি মানে তার জন্য আমি বেশি রেসপন্সিবিলিটি বা বেশি দায়িত্ব পালন করছি। আর কোনো একটা স্টুডেন্ট, তাকে আমি কম ভালোবাসি মানে, হ্যাঁ, তার প্রতি আমি কম রেসপন্সিবল, তাকে আমি ভালো করে পড়াচ্ছি না, এটা যেন কখনো না হয়। এটা আমার ডিউটি, শিক্ষকতা করাটা, অধ্যাপনা করা আমার ডিউটি, আমার রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এবং এটা স্ট্রেস ম্যানেজমেন্টেও সহযোগিতা করে। যখন তুমি অ্যাটাচ না হয়ে কর্ম করবে, তোমার স্ট্রেস হবে না, তোমার মেন্টাল স্ট্রেস হবে না। তোমার কারোর কাছে যদি কোনো কিছু পাওয়ার আসক্তি না থাকে, মিনিমাম একটা থ্যাঙ্কসেরও যদি আসক্তি না থাকে, আর তুমি যদি কর্তব্যের জন্যই কর্তব্য করো, সেটা অনেকটা পরিমাণে বর্তমান যুগের যে স্ট্রেস, হ্যাঁ, আমরা ফেসবুক, ইউটিউবে কন্টিনিউয়াসলি ছবি আপলোড করি, ভিডিও আপলোড করি, কেন? একটা লাইক হবে, এটা হবে, সেটা হবে, সেটা কি হয়, আমাদের স্ট্রেস লেভেল অনেক পরিমাণে বাড়িয়ে দেয়। greater sense of purpose and fulfillment, more ethical and responsible decision making। হ্যাঁ, আমাদের এথিক্যাল ডিসিশন মেকিং, রেসপন্সিবল ডিসিশন মেকিং এ ভগবদ গীতার এই যে নীতি নৈতিকতা বা ভগবদ গীতার এই যে ছোট্ট শিক্ষা, ভগবদ গীতা থেকে অনেক কিছু পাওয়ার আছে। প্র্যাকটিক্যাল আসপেক্ট ভগবদ গীতার প্রচুর। এজন্য ভগবদ গীতা কখনো কোনো একটা দেবতার পাশে রাখা শুধুমাত্র কোনো গ্রন্থ নয়। সেই গ্রন্থটা যদি আমরা প্রত্যেকে হাতে তুলে নিই এবং প্রত্যেকে যদি অল্প অল্প করে এই গল্পটা পড়ি, সেই গল্পটা কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু নতুন যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু আমাদের তৈরি করবে, আমাদের রেসপন্সিবল এবং মোর এথিক্যাল ডিসিশন মেকিং এ সেটাই কিন্তু আমাদের সহযোগিতা করবে। আমি তোমাদের সিলেবাসে দেখছিলাম যে বিভিন্ন ধরনের একটা মোরাল ডাইলেমা এন্ড ভগবদ গীতা, হ্যাঁ, যেখানে একটা সিচুয়েশন এখানে অ্যারাইজ করে আমি এখানে বললাম যে এ ডক্টর হ্যাজ 2 পেশেন্টস ইন নিড অফ অ্যান অর্গান ট্রান্সপ্লান্ট। একজন ডাক্তার, হ্যাঁ, ডাক্তারের 2 জন রোগী আছেন, সামনে 2 জন মুমূর্ষু রোগী আছেন। একটাই তার কাছে কিডনি আছে, একটা অর্গান আছে কিডনি, তাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। একজন ডাক্তার, তার সামনে 2 জন মুমূর্ষু রোগী, 1 পেশেন্ট, তার একজন মুমূর্ষু রোগীর মধ্যে 1 পেশেন্ট ইজ আ ইয়াং মাদার। তার মধ্যে দেখা যাচ্ছে একজন যুবতী মা, সে, তার 2 ছোট ছোট বাচ্চা আছে।
তিনি হলেন ডক্টরের একজন পেশেন্ট, আর আরেকজন যিনি পেশেন্ট আছেন, while the other is an elderly person with no family, এবং দেখা যাচ্ছে আরেকজন বৃদ্ধ ব্যক্তি, তার কোনো ফ্যামিলি নেই। হ্যাঁ, এইবার প্রশ্ন হচ্ছে ডাক্তারবাবু এই পরিস্থিতিতে হ্যাঁ কাকে তিনি অর্গানটা ট্রান্সপ্লান্ট করবেন? তার এই দুজন পেশেন্টের মধ্যে একজন ইয়াং মাদার উইথ 2 স্মল চিলড্রেন, আর আরেকজন হচ্ছেন একজন এল্ডারলি পারসন উইথ নো ফ্যামিলি। দেয়ার ইজ অনলি ওয়ান অর্গান অ্যাভেলেবল, এবং সেখানে দেখা যাচ্ছে একটাই অর্গান কিন্তু অ্যাভেলেবল আছে। হু শুড দ্য ডক্টর প্রায়োরিটাইজ? ডক্টর কিভাবে সিদ্ধান্তটা নেবেন? এই মতো পরিস্থিতিতে ডক্টর কিভাবে সিদ্ধান্ত নেবেন? ভগবদ গীতা would likely emphasize the importance of নিষ্কাম কর্ম। ডাক্তার যখন কোনো ডিসিশন নেবেন ডাক্তারবাবু, the doctor should perform their duty without attachment to personal gain and emotional involvement। ডাক্তারবাবুর কিন্তু কোনো পেশেন্টের সঙ্গেই কোনো ধরনের কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট বা ইমোশনাল ইনভলভমেন্ট কিন্তু থাকবে না। মানে আমি একে একটু বেশি পছন্দ করি তাই জন্য অর্গানটা আমি ওকেই দিলাম, আর ওকে আমি পছন্দ করি না, না, এর ভিত্তিতে কিন্তু কখনো ডক্টর প্রায়োরিটাইজ করতে পারবেন না যে একে আমি অর্গান দেব এবং ওকে আমি অর্গান দেব না। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে কি করতে হবে? তোমার ডিউটি পালন করতে হবে উইদাউট এনি অ্যাটাচমেন্ট টু পার্সোনাল গেইন, এবং এখানে পার্সোনাল স্বার্থ সিদ্ধি, তোমার ইমোশনাল ইনভলভমেন্ট কিন্তু কোনোভাবেই এক্ষেত্রে থাকবে না। the doctor's duty is to save lives and alleviate suffering। অর্থাৎ এক্ষেত্রে ডাক্তারের কাজ হচ্ছে লাইফ সেভ করা, হ্যাঁ, রিগার্ডলেস অফ দ্য পেশেন্টস সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড পার্সোনাল সার্কামস্ট্যান্সেস। এবং সেখানে পেশেন্টের যে সোশ্যাল স্ট্যাটাস, সেই সোশ্যাল স্ট্যাটাসও সেক্ষেত্রে কিন্তু কোনো রকমই গ্রহণযোগ্য হবে না যে কাকে ডক্টর প্রায়োরিটাইজ করবেন। ইম্পার্শিয়ালিটি, the doctor should make a decision based on medical necessity and fairness। ডক্টর শুধুমাত্রই তার ডাক্তারির যে ওথ তিনি নিয়েছেন সেই ওথের বেসিসেই তিনি এখানে কিন্তু ডিসিশন নেবেন, মেডিকেল নেসেসিটি অনুযায়ী, ফেয়ারনেস অনুযায়ী, কোনো রকম কারোর সাথে ইমোশনাল ইনভলভমেন্ট না দেখিয়ে, পার্সোনাল অ্যাটাচমেন্ট, পার্সোনাল সার্কামস্ট্যান্সেস, পেশেন্টের যে সোশ্যাল স্ট্যাটাস সেটা না দেখে, কোনো রকম পার্সোনাল বায়াসনেস, কোনো রকম ইমোশনসের বশবর্তী না হয়ে ডাক্তারবাবু কিন্তু শুধুমাত্রই এখানে ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি, ডাক্তারের দিক থেকে যেটা তার সঠিক বলে মনে হবে, যেটা তার প্রপার ডিউটি বলে মনে হবে, সেটাই কিন্তু তিনি এখানে নিষ্কামভাবে পালন করবেন। ধর্ম তিনি এখানে পালন করবেন, ইম্পার্শিয়াল ভাবে তিনি কিন্তু এই দায়িত্ব তিনি পালন করবেন। দ্য গীতাস টিচিং উড হেল্প দ্য ডক্টর, এবং গীতার এই যে টিচিং সেটাও কিন্তু ডক্টরকে হেল্প করবে টু নেভিগেট দিস কমপ্লেক্স সিচুয়েশন। অনেক সময়ই আমরা দৈনন্দিন জীবনে কোনটা ঠিক এবং কোনটা ভুল, হ্যাঁ, এইটা কিন্তু আমরা এগুলো নির্ধারণ করতে পারি না। কমপ্লেক্স সিচুয়েশনে দাঁড়িয়ে হ্যাঁ কোনটা ঠিক কাজ হবে সেই মুহূর্তে, সেই ক্ষেত্রে কিন্তু নিষ্কাম কর্ম সম্পাদন করার কথা, প্রপার ডিউটি পালন করার কথা, এবং ইম্পার্শিয়াল ভাবে সেই ডিউটি, সেলফলেস অ্যাকশন, ডিউটি অ্যান্ড ইম্পার্শিয়ালিটির দ্বারাই কিন্তু সেখানে কর্তব্য কর্ম নির্ধারণ করার কথা ভগবদ গীতাতেই কিন্তু এখানে বলা হয়েছে। সুতরাং যেটা এখানে আমরা আলোচনা করলাম, সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের, কেন? হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাডাম, কিন্তু আমি এখানে আপনাদের দেখতে পাচ্ছি না, জানি কেন। হ্যাঁ, এবার ঠিক। হ্যাঁ, সেটাই আমি বলছি যে আমরা প্রত্যেকেই, আমরা আমাদের জীবনে যদি ভগবদ গীতার, আমি কিছুই আজকে পড়াতে পারলাম না, হয়তো ছোট্ট কোনো একটা শিক্ষা, হ্যাঁ, যেটা আমাদের প্রত্যেকের জীবনে কাজে লাগে, সবার জীবনে, আমাদের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশনের শিকার আমরা হই, তখন আমরা ডিসিশন নিতে পারি না। হ্যাঁ, তখন আমরা অ্যাটাচমেন্টের বশবর্তী হয়ে ডিসিশন নিই যে এটা আমার ঠিক হবে, কারণ একে আমি বেশি ভালোবাসি, একে আমি কম ভালোবাসি। ভগবদ গীতায় বলেছে যে ডিউটি ফর দ্য সেক অফ ডিউটি, কর্তব্যের জন্যই কর্তব্য করো। স্টুডেন্টসদেরও এই কথাটাই বলার যে কর্তব্যের জন্য কর্তব্য পালন করো। হ্যাঁ, কোনোভাবেই অ্যাটাচমেন্ট রেখে, কর্মের ফলের প্রতি আসক্তি না রেখে, তুমি যদি তোমার কর্ম প্রপারলি তুমি যদি সম্পাদন করো, সবাই যদি আমরা আমাদের দায়িত্ব, কর্তব্যবোধ, কর্ম যদি আমরা পালন করি, এই কর্ম তো ফলদান করবেই, হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ফলের সঙ্গে অ্যাটাচমেন্ট রাখলে সেটা যেটা হবে, সেটা আমাদের দুঃখ কষ্ট এগুলোর জনকই কিন্তু হবে। কারণ যখনই আমি ওই ফলটা পাবো না, তখন কিন্তু আমার মনের মধ্যে অত্যন্ত দুঃখের সঞ্চার হবে। সুখ দুঃখটা বাইরের জগতে নেই,
সুখ দুঃখটা তোমার মনে আছে। হ্যাঁ, কোনো মানুষকে দেখবে যে কোনো পরিস্থিতিতে খুব ভালো থাকতে পারে, আবার কোনো মানুষকে দেখবে যে কোনো পরিস্থিতিতেই ভালো কিছু ঘটলেও সে কিন্তু অত্যন্ত নিরাশ হয়ে থাকে, অত্যন্ত হতাশ হয়ে থাকে। কারণ নিরাশ হওয়া, হতাশ হওয়া কোনোটাই বাইরে নেই, সবটাই তোমার মনের মধ্যে আছে। সুতরাং ভগবদ গীতার দুটো টিচিং আমরা আজকের ক্লাসে মনে রাখবো। একটা হচ্ছে নিষ্কাম কর্মতত্ত্ব, আমরা প্রত্যেকেই এটা পালন করব অল্প অল্প করে। আমাদের পক্ষে তো একদিনে সেটা পালন করা সম্ভব হবে না, এবং আমরা নিজেদের স্বধর্ম পালন করব। আমার স্বধর্ম হচ্ছে তোমাদেরকে পড়ানো, সবাইকে পড়ানো। ম্যাডামের স্বধর্ম তাই। তোমাদের স্বধর্ম কি? তোমাদের স্বধর্ম হচ্ছে প্রপারলি পড়াশোনা করা, ফলের প্রতি আসক্তি না রেখে। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে শিক্ষক শিক্ষিকাদের আমার তরফ থেকে অনেক নমস্কার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এই ধরনের একটা প্ল্যাটফর্মে বলার জন্য। ম্যাডাম। Thank you, ma'am. Thank you to Dr. Poulumi Chakraborty for delivering such an insightful lecture. আমাদের শুনে ভীষণ ভালো লেগেছে, আমার শুনে ভীষণ ভালো লেগেছে, স্টুডেন্টসদের শুনেও ভালো লেগেছে বলে আমার ক্লেম। কারণ এটি অত্যন্ত সহজভাবে, সরলভাবে, সাবলীলভাবে অনেক গূঢ় তত্ত্বকে আপনি একটা প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে এবং সময়সীমার মধ্যে আপনি সেটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। ফলত এটি অত্যন্ত সুন্দর এবং ফলদায়ক আমি বলবো। কিন্তু এইখানে জাস্ট টু সাম আপ, আমি স্টুডেন্টসদের জন্য বলছি যে এটা যেহেতু ভ্যালু অ্যাডেড কোর্স, তোমরা অনেক কোর্স করছো, তোমাদের অনেকগুলি প্রোগ্রাম অফার করা হয় ইউনিভার্সিটির তরফ থেকে। সেখানে এই ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে দিয়ে যখন আমরা একটা সিলেবাসকে ফ্রেম করি, তখন কিন্তু আমাদের যেটা মাথায় থাকে, ডিপার্টমেন্টের যেটা মাথায় থাকে, সেটা হচ্ছে তোমাদের কিছু লাইফ স্কিলস শেখানো, যাতে করে তোমাদের চলার পথ একটু হলেও সহজ হয়। আজকের পরিস্থিতিতে তোমরা অনেক রকমের সুবিধা এবং অসুবিধার মুখোমুখি হও, যা এতক্ষণ ধরে আমরা শুনলাম তার যে ভ্যালু, যে মূল্যবোধ আমরা যদি নির্যাস করি, তাহলে হয়তো 3-4টে ব্রড, বোল্ড এবং বুলেট পয়েন্ট আমাদের মনে রাখা ভালো বলে আমার মনে হয়। সেই জন্য আমি বলবো, আমরা কিন্তু চুজ করে নিয়েছি ইন্ডিয়ান ফিলসফিক্যাল সিস্টেমস। কারণ একটাই, যেটা ম্যাডাম প্রথমের কিছু স্লাইডেই কিন্তু এক্সপ্লেন করেছেন খুবই সুন্দরভাবে, সেটা হচ্ছে কমিউনিটেরিয়ান ফিলিং। ইন্ডিয়ান ফিলসফিক্যাল সিস্টেম কিন্তু, বা আমি বলবো ইস্টার্ন ফিলসফি, Eastern hemisphere of the earth is more oriented to humanitarian aspects. মানুষ, সমাজ এবং সর্ববৃহৎ যে পরিবেশ, তার কল্যাণ কামনায় কিন্তু এই ইস্টার্ন হেমিস্ফিয়ার অফ দি আর্থের যত রকমের দর্শন চর্চা, সেগুলো কিন্তু তার প্রতি নিবেদিত। ফলত এই যে আমরা গীতার কিছু মরাল ভ্যালুস পড়লাম, এখানে আমি একটা কথা ভীষণ রকমের জোর দিয়ে বলতে চাই যে this is not only a Hindu text, because Hinduism is not a religion. Hinduism is actually a practice of life, যেটা তোমাকে লাইফ স্কিল শেখাবে। এবং গীতা যে আমাদের সেক্রেট বুক আমরা বলছি, why is it sacred? Not because of any irrational beliefs, but because this is the one book where
you have several moral codes, several ethical values which will shape your life, which will shape your world view. তোমার যে জীবন দর্শন, তোমার যে চলার পথ, সেগুলি কিন্তু সহজ করবে, সরল করবে। তাহলে 1 নম্বর হলো কমিউনিটেরিয়ান ফিলিং, যেটা ডেভেলপ করছে গীতা, the first point. Second point is quite interrelated. যদি তোমরা কেউ নিশ্চয়ই শুনতে শুনতে মানুষের কিন্তু সাধারণভাবে স্বাভাবিকভাবে একটা চিন্তন ভেতরে চলতে থাকে। যখনই আমরা শুনি শব্দ, আমরা মনে করি তো শব্দ ব্রহ্ম, সে কিন্তু আমাকে চিন্তা করাচ্ছে, এবং তুমি নিজের মধ্যে কিন্তু ডায়লগে তুমি কিন্তু ব্যস্ত আছো যখন তুমি শুনছো। তাহলে এই যদি কেউ একজনও তোমরা নির্যাস করতে পেরে থাকো, আমার বিশ্বাস আমি একটু তাতে সেটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দুটো কথা খুব ইম্পর্টেন্ট। যখন ম্যাডাম বলছিলেন যে আমাদের লাইফে আমাদের প্রত্যেকটা স্টেজ ভাগ করা আছে, আমি শিশুকালে আমি কি হব, যে গুরু গৃহে আমি আমার শিক্ষা নিতে আমি যাচ্ছি, সেখানেও কিন্তু not only bookish knowledge but also how to lead a life etc. অনেক ডিটেলস। মধ্যবর্তী সময়ে আমি আমার যৌবনকালে আমি কি করছি, গৃহস্থ আমার যে নিয়ম সেগুলি সমস্ত পালন করছি, এবং those are of equal importance because that will generate my next generation. আর কি হচ্ছে, শেষে বলছে যে তোমাকে এবার ডিট্যাচমেন্টে যেতে হবে। You cannot stay here for lifelong. So this is the life value that has been given. পরবর্তীকালে যখন আমি নিষ্কাম কর্মের কথা বলছি, যখন ডিভিশনটা হচ্ছে, তখন দেখো এখানে কিন্তু the detachment or the value that was propounded as a seed, it has flourished. একটা সম্পূর্ণ একটা ফুল ব্লুম ট্রি হিসেবে তোমার কাছে এসে পৌঁছচ্ছে। যে যদি তুমি ডিট্যাচড না হতে পারো, যদি তুমি ত্যাগ না করতে পারো, তাহলে বস্তু কি করবে, তোমাকে কুড়ে খেয়ে নেবে, এবং তুমি আরেকটি নির্জীব বস্তুতে কিন্তু তুমি ট্রান্সফর্মড হয়ে যাবে। বাট ইউ হ্যাভ আ হায়ার গোল। সেই জন্যে তোমাকে কিন্তু কোথাও একটা ডিট্যাচমেন্টের রাস্তা খুঁজে পেতে হবে। এবং এইটা আরো ইম্পর্টেন্ট কেন, at every stage I will say, এই যে স্টেজ ভাগ করা হয়েছে, এখানেও যদি আমি ডিট্যাচড না হতে পারি, I will not get an entry to the next stage. So these are very important. বলে আমার মনে হয়, আমার বিশ্বাস যে আমাদের ছাত্রছাত্রীরাও এইগুলি নিয়ে ভেবেছে বা ভবিষ্যতে হয়তো ভাববে, এবং আমি সত্যি অত্যন্ত কৃতজ্ঞ ম্যাডামের কাছে। আমি আমাদের ছাত্রছাত্রীদের এটা ভাবতে হবে যে সিচুয়েশনে বর্তমানে সমাজ দাঁড়িয়ে আছে, এত বেশি তারা ডিপ্রেশনের শিকার, এত বেশি তাদের তো এই নীতি কথাগুলো তারা যদি না জানে, না বোঝে, তো বটে ডিপ্রেশনের শিকার নিশ্চয়ই, কিন্তু ছাত্রছাত্রীদের থেকেও বাবা মাদের এবং টিচারদের একটু কোথাও রাশ টানার খুব প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আমরা কিন্তু বাবা মা হিসেবে, পেরেন্টিং ইজ নট ভেরি ইজি। পেরেন্টিং ইজ সাচ আ প্রসেস যেখানে আমি সম্পূর্ণ অ্যাডাল্ট হওয়ার পরেও আমি কিন্তু সেকেন্ড চান্স পাই আমার আবার সেই শৈশব থেকে জীবনটা উপভোগ করা। কিন্তু সেখানে আমি কি করছি, আমার এক্সটেন্ডেড সেলফ, আমার ছেলেটি, আমার মেয়েটি বা আমার স্টুডেন্টের মধ্যে আমি সেই এক ধরনের অসম্ভব রকমের ইচ্ছা ঢুকিয়ে দিচ্ছি যে তোমাকে কিন্তু একদম ফ্লেয়ার্ড আপ হতে হবে, 1 নম্বরে গিয়ে পৌঁছতে হবে। একদম। তাহলে আমার যে না পাওয়া গুলো সবটাই আমার ছেলে মেয়ে পূরণ করবে, এই যে আশা।
হ্যাঁ, যেটা না পেয়েও যে আমি কিন্তু সুখে স্বাচ্ছন্দ্যেই বেঁচে আছি, সেইটাকে ইগনোর করে দিয়ে আমার না পাওয়াগুলো আমার ছেলের মধ্যে দিয়ে আমি কিন্তু সেই আকাঙ্ক্ষায় ভুগছি, এবং সেইটা কি হচ্ছে, আমি নেক্সট জেনারেশনকে আমি কিন্তু সেটাকে তার মধ্যে ঘুম ধরিয়ে দিচ্ছি। ফলত একা ছেলেটি যে বাবা মাকে ছেড়ে বিদেশে চলে গেছে এবং কোনোদিনই ফিরতে চাইছে না, একা সেই ছেলেটির কিন্তু দোষ নয়, না কখনোই পারিপার্শ্বিক পরিস্থিতি, দেশ এবং আত্মীয় পরিজন, এই সমস্ত, ওই জন্যই কমিউনিটেরিয়ান ফিলিংটা যখন ডেভেলপ করবে গীতার টিচিং এর মধ্যে দিয়ে, সেখানে কি হচ্ছে না সম্পূর্ণ পরিবেশ, সম্পূর্ণ বিশ্ব সেখান থেকে কিন্তু মানে তার একটা ভ্যালু ওরিয়েন্টেশন হবে। তো সেই জন্য আর কি যে আমরাও যদি একটু রাশ টানি, এটাকে এটা কোর্সটা হয়তো ভ্যালুয়েটেড কোর্স ফর স্টুডেন্টসদের বলছি, তোমরাও এটা শুনে রাখো, টিচাররা যারা আমরা এটা করছি, এই প্র্যাকটিসের মধ্যে আছি, এই যে বলছি, আমরাও কিন্তু শিখছি, প্রতি মুহূর্তে নিজেকে বুঝছি, বারবার ইভ্যালুয়েট করছি। ইট ইজ নট অনলি ইউ, ইট ইজ উই, আমরা, আমাদের ছোট থেকেই কি বলুন তো, যে এই বিষয়গুলো ছোট থেকেই যদি অল্প অল্প করে শেখানো হতো, হ্যাঁ, তাহলে হয়তো আমাদের আরো বেশি হয়তো ডেভেলপ করতো। হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থাটাও এমন হয়ে গেছে, হ্যাঁ, যে এই বিষয়গুলো কিন্তু আমরা পড়ে আসিনি কখন। যেমন ধরুন আমাদের ভারতীয় সংবিধান, আমি এটা খেয়াল করেছি, কেউ এটা জানেই না সংবিধানে কি লেখা আছে, কি অধিকারের কথা বলা আছে। ছোট থেকেই যদি শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলোকে ইনক্লুড করা হয়, হয়তো স্টুডেন্টদের নীতি নৈতিকতা এখন যে জায়গায় আছে তার থেকে বেশি ডেভেলপ করবে। হ্যাঁ, না এখানে ব্যবস্থা কিন্তু আছে, এটাও একটা ঠিক কথা। হ্যাঁ, স্কুল কলেজগুলো অ্যাডপ্ট করে না। ইলেকটোরাল ক্লাব বলে একটা কনসেপ্ট আছে, সেটা স্কুলেও চলে, কলেজেও চলে, কিন্তু স্কুল সেটাকে অ্যাডপ্ট করে না। স্কুল সেখানে কিন্তু ওই আজকেরও খবরের কাগজে আমরা দেখছি, আমি পড়ছিলাম যে সর্বশিক্ষা মিশনে মিড ডে মিলে মানে খাবারের মধ্যে মরা সাপ পাওয়া গেছে বিহারের কোন স্কুলে, এবং সেখানে অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। তো মিড ডে মিলের আকর্ষণে বাচ্চারা আসবে, খেতে আসবে, এই যে জিনিসটা, এর পাশাপাশি যদি সুন্দরভাবে খুব কম আকারে যদি এই নৈতিক বোধগুলো দেওয়া হয়, বিকজ আমরা যদি একটু স্টুডেন্টদেরও বলছি, তোমরা যদি একটু নেট দেখো, তোমরা কিন্তু দেখবে যে বিদেশে মিডল স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল সব জায়গায় কিন্তু তাদেরকে ভোটার বা রেসপন্সিবল সিটিজেন কি করে হবে তখন থেকেই তাকে কিন্তু শেখানো হচ্ছে। তাকে কিন্তু ছোট মিনি অ্যাক্টিভিটি একদম বাচ্চাদের জন্য কম পুরো কারিকুলামের মধ্যে বা পুরো সময়টার মধ্যে 5 মিনিট হয়তো দেওয়া হচ্ছে যে মিনি অ্যাক্টিভিটি করা, যেখানে যেরকম জাপানে হয় যে ছোট বাচ্চাদের হচ্ছে যে একসঙ্গে দাঁড় করানো হয়, তারপরে হচ্ছে লিমিটেড সিটস রাখা হয়, চেয়ারগুলো লিমিটেড রাখা হয়, এবার তাকে বলা হয় তোমরা গিয়ে বসো। এবার দেখা যাচ্ছে যে অনেকে আগে গিয়ে বাচ্চা যে সিটে বসে পড়লো, চেয়ারে বসে পড়লো, বন্ধু বসতে পারেনি। দুরকম বিহেভিয়ার দেখা যাচ্ছে, হয় সে উঠে দাঁড়িয়ে নিজের সিট ছেড়ে দিল, না হলে দেখা যাচ্ছে কোলে বসিয়ে নিল, কাম এন্ড সিট অন মাই ল্যাপ, এবং দুজনকে জড়িয়ে ধরে আছে, দুজনেই উকি মেরে মেরে টিচারের কথা শুনে। টিচার কিন্তু বারণ করছেন না, টিচার কিন্তু স্বাভাবিক যেটা আচরণ সেখান থেকে কখনো বারণ করছেন না, বা কোনো বকা এরকম কিন্তু করছেন না। ইন্ডিয়ান সিস্টেম, আমি ইন্ডিয়াতেও বলবো এরকম অনেক ভালো স্কুল আছে যেগুলোর নাম নেই, যেগুলোর কোনো পরিচয় নেই। হ্যাঁ, আমি কালকেই একজনের সাথে মিট করেছি,
আপনারা সবাই তার নামের সাথে পরিচিত, হয়তো রাস্তার মাস্টার। দাদাগিরি যে প্রোগ্রাম সেখানেও তিনি এসেছিলেন, তার অসম্ভব প্রয়াস। তিনি সেই সমস্ত ব্লক এবং গ্রামে গেছেন যেখানে দেওয়ালে ব্ল্যাকবোর্ড করে সেখানে তিনি শিখিয়েছেন, এবং 3 জেনারেশন লার্নিং এর তিনি একটা স্কিম বার করেছেন। বাচ্চা শিখবে পড়াশোনা, সে তার মাকে শেখাবে এবং তার দিদিমাকে শেখাবে, 3 জেনারেশন লার্নিং প্যাটার্ন। তো এবং তিনি পুরস্কৃত হয়েছেন, তিনি রেকগনাইজড হয়েছেন, সেটা একটা অন্য আঙ্গিক, কিন্তু তিনি এইরকম ভাবে হেল্প করছেন। বলতো মানুষ, কিছু মানুষ বা বহু সংখ্যক মানুষ আমি বলবো এখনো আছেন, বাট তাদেরকে আমরা সহজে দেখতে পাই, চিনি না, কারণ কিন্তু এই একটি ডিট্যাচমেন্ট। তারা কিন্তু রেকগনিশন চান না, তারা ক্যামেরার ফোরফ্রন্টে আসেন না। আমি কালকে ভদ্রলোককে দেখে এত মুগ্ধ হয়েছি, এত সিম্পল, মানে ওনাকে দেখলে বোঝাই যাবে না যে ওনার ইউনেস্কো রেকগনিশন আছে, ওনার আইরিশ পার্লামেন্টে ওনার ছবি টানানো আছে, এবং উনি কত রকম ভাবে ফিনল্যান্ডে ওনার রেকগনিশন আছে, উনি এত কিছু করেছেন, ওনাকে দেখে কিন্তু কিচ্ছু মনে হয়। ডিউটি উইদাউট অ্যাটাচমেন্ট, ডিউটি নিজের পালন করছেন, একদম খুব স্বাভাবিকভাবে কথা বলছেন, কোন রকমের অঙ্গভঙ্গির মধ্যে কোনো বাচনিক কোনো প্রতিক্রিয়ার মধ্যে কোন রকম ভাবে মনে হচ্ছে না যে আই মি এন্ড মাই সেলফ, এটা কিন্তু প্রকাশ হচ্ছে না। তো কেউ কেউ ইনহেরেন্টলি থাকে, বাট নিশ্চয়ই আমাদের শেখার দরকার। ঠিক আছে, আজকের সেশন ভীষণ ভালো হয়েছে। আমাদের সকলের দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের কর্তৃপক্ষ, প্রিন্সিপাল স্যার, আমাদের পুরো ডিপার্টমেন্ট, সবার পক্ষ থেকে আমি পৌলমী ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ যে কলেজে অবশ্যই আসবেন ম্যাডাম। নিশ্চয় নিশ্চয়। পরবর্তীকালে আমরা কোন ধরনের ওয়ার্কশপ স্পেশালি, কেননা এটা সেমিনারে হয় না, ঠিক না, হ্যাঁ, একটু ওয়ার্কশপ করলে মনে হয় বেটার হয়। এবং আমাদের আগামী দিনে কিছু ওয়ার্কশপ হবে, বিকজ আমাদের সেরকম মানে আমরা সেইভাবে আমরা সিলেক্টেডও হয়েছি একটা জায়গায় আইসিপিআর এর তরফ থেকে। তো আমরা চাইবো আপনাকেও আমরা নিমন্ত্রণ করব, আপনি একটু আপনার পসিবল ডেটস ইত্যাদি, সৈকত স্যার আছেন, আপনার সাথে কমিউনিকেট করে নেবেন, এবং আমি খুব খুশি হব আপনি যদি আমার ডিপার্টমেন্টে আমার ছেলে মেয়েদের। অবশ্যই 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 আপনিও আসবেন একবার বালুরঘাট কলেজে। স্বাগত। বালুরঘাট কলেজে যাইনি, আমি যাবো, অবশ্যই যাবো আপনার কলেজে। আমি বালুরঘাটে গেছি অনেক ছোটবেলায়, একটা পিকনিক স্পটে, সেটা গঙ্গার ধারে ছিল, মানে গঙ্গা নয় মনে হয় সেটা, হ্যাঁ, সে কিছু একটা মানে একটা ওয়াটার বডি ছিল মোটামুটি। আমার ভীষণ মনে আছে, আমি অনেক ছোট তখন, আমি খুব এনজয় করেছিলাম। তো বালুরঘাট আমি যখন শুনেছি, আমি কিন্তু স্ট্রেট চলে গেছি আমার চাইল্ডহুড মেমোরিজে। থ্যাংক ইউ। আসবেন, অবশ্যই অবশ্যই আসবেন বালুরঘাটে, ভালো লাগবে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ভালো থাকবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, ছাত্রছাত্রীরাও সবাই ভালো থেকো, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ জানাই সকলকে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। ছাত্রছাত্রীদের বলছি, তোমরা সেশন শেষ হয়েছে, তোমরা আস্তে আস্তে লিভ করতে পারো। খুব ভালো লাগলো আজকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am. Welcome. আস্তে আস্তে লিভ করতে পারো, সেশন শেষ হয়ে গেছে।